তোমাকে শেফ সবাই বলে যে শেফ নাইম শেফ নাইম। ছোট থাকতে আই ওয়াজ এ গুড স্টুডেন্ট। আমাকে যারা চিনে তাদেরকে যদি বলি আমি আই এম আ টিচার নাও, তাদের মাথায় জিনিসটা রেজিস্টার করবে না, বিকজ আই ওয়াজ আ ভেরি ব্যাড স্টুডেন্ট। এখানে আসছি, এসে বাবার সাথে কাজ শুরু করছি, তখন আই রিয়েলাইজ নো দ্যাটস নট হোয়াট আই ওয়ান্ট টু ডু। আই ওয়ান্ট টু স্টিল ওয়ার্ক ইন দ্য কিচেন। পুরান ঢাকার ছেলে তুমি, পুরান ঢাকার মধ্যে তুমি আমাদেরকে 3টা রেস্টুরেন্টের নাম বলো যেটা একদম মাস্ট সবার যাওয়া উচিত। কলকাতা কাচ্ছি, নবাবী ভোজ, আর রয়্যালে যেতে পারেন। রয়্যাল ইজ আমাদের অনেক ফেভারিট, লালবাগে একটা রেস্টুরেন্ট আছে। চিকেন বিরিয়ানি, আমাদের একটা পুরান ঢাকায় একটা বাবুর্চি আছে, আলী বাবুর্চি। হি মেক্স দ্য বেস্ট চিকেন বিরিয়ানি ইন দ্য ওয়ার্ল্ড। থিঙ্ক আমার শ্বশুরবাড়ির কালাভুনা ইজ বেটার দেন। অলরেডি বিক্রি হয়ে গেছে শ্বশুরবাড়ির কাছে। আপনি যদি কখনো ভেবে থাকেন যে আপনার বাসার রান্না কেন রেস্টুরেন্টের খাবারের মতো টেস্টি হয় না, অথবা টং দোকানের চা কিভাবে 5 স্টার হোটেলকে হার মানায়, সবকিছুই আজকে আমরা জানবো শেফ নাইম আশরাফের কাছ থেকে, যিনি প্রফেশনালি একজন শেফ, রেস্টুরেন্ট ওনার এবং বাংলাদেশের সবচেয়ে বড় রান্নার অনুষ্ঠানের জাজ। When I started, আমি যখন বাংলাদেশে আসছি তখন জিনিসটা এরকম ছিল না, সো আমাদের ওই অপরচুনিটিটা ছিল না, সো উই হ্যাড টু মেক আ নেম ফর আওয়ারসেলভস। মেইন রিজনটা হলো কি আমাদের শেফসরা এখনো ওই পজিশনে যেতে পারে নাই। When I came back, I used to watch a lot of podcasts and somehow I manifested যে I would be in podcasts a lot. And আমি আজকে যখন এখানে আসছি আমি এসে বলছি it's a really nice set, because in my mind I have always thought যে আমি এখানে বসে কথা বলবো, it's unreal. একটা ছোট রিকোয়েস্ট, যদি আমার কন্টেন্টস আপনাদের লাইফে ভ্যালু অ্যাড করে থাকে, ইনফরমেশন দিয়ে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার মেইন এইম হচ্ছে সবসময় আপনাদেরকে ভ্যালু অ্যাডেড ইনফরমেটিভ কন্টেন্টস প্রেজেন্ট করা। আপনারা যত বেশি সাবস্ক্রাইব করবেন আমি তত বেশি ইন্সপিরেশন পাবো আপনাদেরকে আরও বেটার কন্টেন্টস প্রেজেন্ট করার জন্য। সো লেটস বিগিন, এনজয় দ্য শো। হ্যালো নাইম। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ওয়েলকাম টু দ্য সিমরা খান পডকাস্ট। থ্যাংক ইউ। তো তোমাকে আজকে পেয়ে আমি অনেক খুশি। একটা কোয়েশ্চেন আমার মাথার ভিতরে অনেকক্ষণ ধরে ঘুরছে। তোমাকে শেফ সবাই বলে যে শেফ নাইম শেফ নাইম, কখনো কারো কাছ থেকে বাবুর্চি নাইম শুনেছ? হ্যাঁ, বাবুর্চি নাইম আগে শুনতাম, বাবুর্চি হ্যাজ বিন আ ওয়ার্ড যেটা আমাকে বিফোর আই স্টার্টেড মাই ক্যারিয়ার অনেক শুনতেছে। বিফোর আই স্টার্ট মাই ক্যারিয়ার ইন বাংলাদেশ, তার আগে অনেক শুনতে হয়েছে যে তুমি বাবুর্চি কেন হবা, বাবুর্চি কেন হবা। আচ্ছা, সো ফ্যামিলি থেকে, প্যারেন্টসের থেকে শুনতে হয়েছে, বাট ওটা ওভারকাম হয়ে গেছে এখন। লাইক মাই ড্যাড কলস মি শেফ, বাট বাবুর্চি টার্মটা ইউজুয়ালি উনি ইউজ করতে আগে। আমি আপনাকে যেটা মাত্র বললাম যে বাবুর্চি কেন হবা, দ্যাট ওয়াজ মাই ড্যাডস টার্ম, মাই ড্যাডস কোয়েশ্চেন টু মি যে তুমি বাবুর্চি কেন হতে চাও। রাইট, কারণ বাংলাদেশে এটা অনেক বড় একটা স্টিগমা, অর আই উড সে সামথিং মেন ডোন্ট ইউজুয়ালি বিকাম। রাইট। আর বাংলাদেশে তো ছেলেদেরকে রান্নাঘরে যাওয়াই যাবে না, এরকম একটা জিনিস থাকে যে একটা ট্যাবু টাইপ, যে ছেলেরা রান্নাঘরে কি করবে, ছেলেদের তো রান্না শেখার দরকার নাই। সো ডু ইউ থিঙ্ক যে ছেলেদের রান্না শেখার দরকার নাই? অফকোর্স ছেলেদের রান্না শেখার দরকার আছে। ইট ইজ আ ট্যাবু। অ্যাগেন আমি যদি আমার স্টোরি বলি, I heard this a lot যে তুমি কেন রান্না করবা, তুমি মেয়ে নাকি। এটা ছোট বয়সে একদম, যখন আমার রান্না ভালো লাগতো তখন আমি শুনতাম যে তুমি কেন রান্না করবা, তুমি মেয়ে নাকি। তারপর আরেকটু বড় যখন হয়েছি তখন ফ্রেন্ডসরা মজা করতো যে তুই কিচেনে কাজ করো, সো বাসায় কে স্যান্ডউইচ বানায়, তুই না তোর গার্লফ্রেন্ড, এরকম কোয়েশ্চেন্স করতো আর কি। বিকজ ওই যে আমাদের কালচারে তো ছেলেরা রান্না করে বাসায়, ওই জিনিসটা কমপ্লিটলি একটা ট্যাবু টাইপের ছিল। বাট আমরা যদি রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে যাই, রাইট, তাহলে আপনি দেখবেন যে বিয়ে বাড়ির খাবার কে করে অথবা রেস্টুরেন্টে রান্না কে করে, ইট ইজ দ্য গাইজ। কিন্তু মোস্টলি বাবুর্চি কিন্তু ছেলেই হয়। বাট সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিতে একটা ট্যাবু টাইপের আছে যে মেয়েদেরকেই রান্না করতে হবে। বাট বাই দ্যাট আই থিঙ্ক সামওয়াট দে মিন যে বাসার রান্না মেয়েরা করবে, বাট কিচেনে রান্না ওইটা একসেপ্ট করে নেয় যে বাবুর্চি ছেলে একসেপ্ট করে নেয়। বাট আমাদের সোসাইটি প্রবলেম যেটা, উইচ ইজ যে এই জবটাকে আমরা আবার খুব নিচু জব হিসাবে দেখি, রাইট, যে কেন ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, ব্যবসা অথবা অন্যান্য জবে আমরা ঢুকবো না, ব্যাংকিং জবে কেন ঢুকবো না, কেন বাবুর্চি হব। ওয়াও। আর এই জিনিসটা যে তুমি বললা যে ছেলেদের ব্যাপারে, মেয়েদের ব্যাপারে, মেয়েরা তো বাসায় রান্না করে, কিন্তু মেয়েদের এটাকে সবসময় ওই আন্ডারমাইন করা হয় যে মেয়েরা
রান্না করার জন্যই। Right. মেয়েদের কাজই হচ্ছে রান্না করা। বাট মেয়েদেরকে আমরা যখন বলি যে মেয়ে তুমি ধরো, আমরা মেয়েদের মধ্যে যখন কনভারসেশন হয় যে বলি যে ছেলেরা কিন্তু সব বড় বড় রেস্টুরেন্টের শেফ, কত বেশি স্যালারি পায়, কত অ্যাপ্রিসিয়েশন পায়, আর আমরা মেয়েরা প্রতিদিন রান্না করছি। ধরো তোমার মা প্রতিদিন রান্না করেছে, বা তোমাদের মেয়েদের যত জেনারেশন ছিল ওরা রান্নাঘরেই ছিল, বাট ওরা কি এই অ্যাপ্রিসিয়েশনটা পায় না? না, অ্যাপ্রিসিয়েশন তো পাই না, বাসায় পায় না, বিকজ এটা আমরা নর্ম হিসেবে ধরে রাখছি যে তারাই রান্না করবে, রাইট? কতবার আপনি বাসায় মাকে বলেন যে আজকে খাবারটা মজা হয়েছে বা গুড জব। আমাকে আমি রেস্টুরেন্টে যখন কাজ করি তখন পিপল কল মি আউট, রাইট, যে শেফের সাথে কথা বলবো, অ্যান্ড দেন দে কল মি আউট অ্যান্ড দে সে যে আজকে ফুডটা মজা হয়েছে, উইচ মানে রেয়ারলি হ্যাপেন্স ইন হোম। এক্স্যাক্টলি। আরেকটা প্রবলেম যেটা হয় হলো গিয়ে তারা বাসায় রান্না করতেছে, দ্যাটস ওকে, বাট যখন তারা ইন্ডাস্ট্রিতে রান্না করতে যেতে চায় তখন প্যারেন্টসরা মানা করে আবার মেয়েদেরকে। হ্যাঁ, মেয়েদেরকে। ইটস আ ভেরি কমন থিং। সো আই হ্যাভ আ culinary স্কুল, সো আমার প্রচুর মেয়ে স্টুডেন্টসরা আসে, রাইট? সো তাদের প্যারেন্টস আমার সাথে কথা বলতে আসে যে আমার মেয়েকে যে এখানে দিব ওর সেফটি কি, বা এখানে সে তো বাসায় রান্না করে, শখে রান্না করে, প্রফেশনালি একটা ছেলেদের কিচেনে যে সে কতটুকু আগাতে পারবে, বা তার স্যালারি স্ট্রাকচার কি হবে, বা তার সেফটি কি হবে। সো এটা ভেরি কমন একটা কোয়েশ্চেন আমাদের ইন্ডাস্ট্রিতে। প্রবাবলি কালচারাল একটা এখনো মানে চেঞ্জে আসতে পারে নাই, অ্যাকসেপ্টেন্স আসতে পারে নাই যে ডিফারেন্ট প্রফেশনে যাওয়া। তো আগে কি ছিল যে মেয়েরা কেবিন ক্রু হতে পারবে না, এয়ার হোস্টেস খুব নিচু করে দেখা হইতো, কিন্তু এখন কিন্তু আবার ওইটা চলে গেছে। সো আই গেস যত মেয়েরা তোমার এরকম স্কুল থাকলে, যত মেয়েরা এনরোলড হবে, যত মেয়েরা এই প্রফেশনে ঢুকবে, অ্যাকসেপ্টেন্স অটোমেটিক্যালি চলে আসবে। তো আমি যদি বলি যে শেফদের মধ্যে ছেলে শেফ সাপোজ একটা হোটেলে আছে আর মেয়ে শেফ, একই র্যাঙ্কে ছেলের স্যালারি বেশি না মেয়ের? সো না, এটা আই থিঙ্ক এই ইন্ডাস্ট্রিতে ছেলে মেয়ের ওই কম্প্যারিজনটা হয় না, বা হলেও মানে ইটস এখনো মানে ইটস নট টকড অ্যাবাউট, আই গেস, রাইট? সো আমি যতটুকু দেখছি যে এন্ট্রি লেভেলে ছেলে মেয়েদের স্যালারি অলমোস্ট সেম হয়, অ্যান্ড দেন ইট কমপ্লিটলি ডিপেন্ডস অন কে কতটুকু বাড়তে পারছে, আগাতে পারছে। আই ডোন্ট থিঙ্ক ওই স্যালারি ডিসক্রিমিনেশনটা আমাদের ইন্ডাস্ট্রিতে হয়, বাট ইটস more difficult for a girl to get into the industry, especially বাংলাদেশের জন্য, because হোটেলসে আপনি মানে it's a very male dominating industry তো, so all sorts of abuse, verbal, physical হয়েই থাকে, right? And senior chefsরা মানে অনেক সিনিয়র পজিশন থেকে এরকম শোনা যায়, দেখা যায় যে sort of harassment করে। সো স্যালারিতে I guess it's still equal, but it's difficult for a woman to get into the industry. ওকে, ফাইন, বুঝতে পারছি। আচ্ছা, তো বাংলাদেশে আমরা এই কোয়েশ্চেনের মধ্যেই যদি থাকি, যে বাংলাদেশে একটা ছেলে সাপোজ রান্না শিখবে, একটা ছেলে, আমি ধরো ওর কোনো এক্সপিরিয়েন্স নেই, ওর মা কখনো ওকে রান্নাঘরে ঢুকতে দেয় নাই, বাট উই অল নো দ্যাট কুকিং ইজ আ বেসিক মানে রিকোয়ারমেন্ট। একটা মানুষের বেঁচে থাকার জন্য খেতে হবে, খাওয়ার জন্য তাকে রান্না জানতে হবে, আর সেই জিনিসটা কিন্তু ছেলে মেয়ে দিয়ে কখনোই ডিসাইড হয় না। একটা মানুষ তার খাওয়ার জন্য রান্না জানা দরকার। একটা ছেলে যদি রান্না শিখতে চায় কি করবে? সো এটা দু ধরনের হতে পারে। একটা হলো কি যে আপনি জাস্ট সার্ভাইভালের জন্য যদি রান্না শিখতে চান, তাহলে ইউ হ্যাভ টু জাস্ট স্টার্ট উইথ ইট। মানে আজকে আমি রান্না করব, প্র্যাকটিস, ঠিক আছে, প্র্যাকটিস, মেক মিস্টেক্স, লার্ন ফ্রম দ্যাট, বেসিক জিনিসগুলো শেখা, যে কাটতে হয় কিভাবে, ভাত কিভাবে বানায়, রাইট, তরকারি কিভাবে বানায়, ডাল কিভাবে বানায়, এই বেসিকগুলো জাস্ট শিখতে হবে। এটা হলো কি আপনি যদি সার্ভাইভালের জন্য রাইট শিখতে চান। ইয়েস, এটার মধ্যে আপনি আবার ওটাও অ্যাড করতে পারেন যে নিউট্রিশনের সম্পর্কে জানতে হবে, কোনটা সেফ না, কোন খাবারটা সেফ না, কতক্ষণ একটা খাবার বাইরে রাখা যায়, অল দিস থিংস। বাট বেসিক সার্ভাইভালের জন্য আপনাকে এই যে কাটা, রান্না করার জিনিসটা প্র্যাকটিস করে করে শিখতে হবে। ডিম ভাজি করা, হ্যাঁ, ডিম ভাজি করা, ডিম ভাজি, একটা ছেলে রান্না করে ঢুকছে আজকে, ডিম ভাজি করবে, রেসিপিটা বলে দাও। সো বেসিক, আপনি ডিম নেবেন, 2টা ডিম নেবেন, পেঁয়াজ কাঁচামরিচ চপ করবেন, পেঁয়াজ কাঁচামরিচ দিবেন, ডিমের মধ্যে লবণ গোলমরিচ তেলে ভাজবেন, দ্যাটস ইট। সো এতটুকু। এটা অ্যাগেন সার্ভাইভালের জন্য কিন্তু আমি বলতেছি। বাট দেন দের ইজ অলসো আনাদার পার্ট, যে আপনি প্রফেশনালি যদি এটাকে নিতে চান,
প্রফেশনালি নেওয়ার জন্য আমি বলবো যে culinary school is very important. Okay. একজন যদি শেফ হতে চায় যে আমি রান্না করব নট জাস্ট ফর সার্ভাইভাল বাট টু মেক ইট ইনটু আ ক্যারিয়ার, যে আমি এটাকে একটা আমার জব হিসাবে নিব, ক্যারিয়ার হিসাবে নিব, তখন আপনাকে এটার জন্য এডুকেশনটা দরকার আছে অবশ্যই। সো আর এটা নিয়ে আমরা আরো কথা বলবো বিকজ তোমার একটা culinary স্কুল আছে, রাইট। সো তুমি একজন শেফ, তোমার রেস্টুরেন্ট আছে এবং বিগেস্ট যে কুকিং শো আছে বাংলাদেশের সেটা তুমি যাচ্ছিলা। এর বাইরেও কিন্তু তোমার আরেকটা রোল তুমি প্লে করো, সেটা কি একটু বলবা? জি, সো আই হ্যাভ আ culinary স্কুল, সো আমি সেটা চালাই, অলসো আমি ওখানে ক্লাসেস নেই। সো আই থিঙ্ক দ্যাট ইজ মাই মোস্ট ফেভারিট থিং টু ডু। ওকে, মানে টিচিং যে এত রিওয়ার্ডিং হতে পারে এটা আমি মানে এখন বুঝতে পারি। আমি ছোট থাকতে আই ওয়াজ এন আ গুড স্টুডেন্ট, মানে আমি আমাকে যারা চিনে তাদেরকে যদি বলি আমি আই এম আ টিচার নাও, তাদের মাথায় জিনিসটা রেজিস্টার করবে না, বিকজ আই ওয়াজ আ ভেরি ব্যাড স্টুডেন্ট, রাইট? অ্যান্ড নাও আই হ্যাভ ওভার 200 স্টুডেন্টস আমার স্কুলে। সো আমার 3টা ক্যাম্পাস আছে, একটা ঢাকাতে, একটা রাজশাহীতে, আর উই জাস্ট ওপেনড আপ বগুড়া। ওয়াও, আই ডিডন্ট নো অ্যাবাউট দিস। তোমার culinary স্কুল আছে, আচ্ছা, তো এই culinary স্কুলে পড়তে যাবে কারা? সো যারা শেফ হওয়াকে একটা ক্যারিয়ার হিসাবে নিতে চায় তারা। সো ইফ ইউ ওয়ান্ট টু বি আ প্রফেশনাল শেফ, সো দ্য স্কুল ইজ ফর ইউ আর কি। ও, আমি নর্মাল রান্না শিখবো, তারা যেতে পারবো না? না, বিকজ আই এম এফিলিয়েটেড উইথ অনেক বিদেশি ইউনিভার্সিটিস, আমেরিকান হসপিটালিটি একাডেমি অ্যান্ড প্যারিস আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাথে আমি এফিলিয়েটেড। সো আপনি বেসিক্যালি ডিগ্রি প্রোগ্রাম করতে পারবেন, ডিপ্লোমা প্রোগ্রাম করতে পারবেন। ইটস নট যে 2 দিনের রান্না শেখা বা একটা পার্টিকুলার কুইজিন রান্না শেখা। সো আপনি যদি এখান থেকে 15 মাসের ডিপ্লোমা করেন অথবা 4 বছরের ডিগ্রি করেন, আমি বিবিএও করাই। সো আপনি আমেরিকান হসপিটালিটি একাডেমি অথবা প্যারিস আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে একটা ডিগ্রি করতে পারেন। সো আচ্ছা, তো ওরা তোমাকে অ্যাক্রিডিটেশন দিয়ে দিয়েছে যে এখান থেকে কেউ যদি ডিগ্রিটা নেয় তাহলে ওখানে সে ওই ক্রেডিটটা পেয়ে যাবে। কারেক্ট। নাইস, কমপ্লিট ডিগ্রিটা পাবেন আর কি। কমপ্লিট ডিগ্রি মানে একদম রেকগনিশন সহ, সার্টিফিকেট সহ পেয়ে যাবে, যেটা আমার মনে হয় না বাইরের দেশের সাথে এভাবে কেউ অ্যাফিলিয়েটেড আছে বাংলাদেশে আপাতত। আরো একজন culinary স্কুল আছে, আর এক দুইটা culinary স্কুল আছে যাদের ডিফারেন্ট ইউনিভার্সিটির সাথে অ্যাফিলিয়েশন আছে। ওকে, বাট আমার রিজনটা ছিল হলো কি এটা করার, যে বিকজ আমি যে এই লাইনে আসতে চাই আমি এটা অনেক পরে রিয়েলাইজ করছি। আই এম আ ব্যাচেলরের স্টুডেন্ট, আমি বিবিএ ক্যানাডা থেকে করে আসছি ফ্রম সেনেকা কলেজ, অ্যান্ড আমি থ্রু আউট দ্য টাইম আমি কিচেনেই কাজ করতাম। সো আমি প্রথমে বিবিএ করছি, অ্যান্ড দেন ফেরত আসার পরে আই রিয়েলাইজ যে আমি culinary স্কুলে যেতে চাই। সো 4 বছর বিবিএ, তারপর আরও 2 বছর এক্সট্রা কাজ করে when I came back after 6-7 years I realized যে I want to do culinary school, right? So আমি culinary স্কুলে আবার ফেরত গেছি মালয়েশিয়াতে, লাখোডেনব্লোতে আমি culinary স্কুল করছি। সো তখন এখানে 4 বছর, অ্যান্ড দেন অ্যাগেন 2.5-3 years ফর culinary স্কুল। সো 7-8 বছর আমি জাস্ট পড়াশোনার মধ্যেই ছিলাম। সো আমার culinary স্কুল করার পিছে ওয়ান অফ দ্য রিজন ওয়াজ এই জিনিসটা সরায় দেওয়া, যে ইউ ক্যান হ্যাভ আ ব্যাচেলার্স ডিগ্রি but you can also be a chef at the same time. So what I do in my school is I create... You can be a doctor and be a chef at the same time, right? Exactly. আপনার মেজর যদি আপনি ওখানে either doctor হতে চান অথবা any major আপনি যদি করেন, and there is no age limit, right? Chef or age limit আছে? Age limit বলতে না, you have to, university সাথে আমি যেহেতু affiliated, so you have to be over the age of 18 to get into my school. বাট ওদিকে কোনো আচ্ছা, মানে যত বড় হন কোনো অসুবিধা নাই না। ওকে, সো যারা ড্রিম করেছে বা ড্রিম দেখতো যে আমি একদিন শেফ হব বা ছিল তার মধ্যেই ইনার প্যাশনটা, সে তোমার স্কুলে জয়েন করতে পারে, রাইট? 100%. সো আই উড সে যে এনি এজ লিমিট, মানে দেয়ার ইজ নো এজ লিমিট। যদি আমি আন্ডারলাইং মানে সরি আমি যদি ইয়েটা এজ লিমিট চিন্তা করি যে আমার বিবিএ পড়ার যে এজটা থাকে মানে 18-19 আফটার দ্য HSC A levels এর পর আমি জয়েন করতে পারি, and then even if I'm 50 years old, I can still join your school. Right. It is like joining any university. Right. So আপনার মনে করেন 70% theory classes থাকে. So theory classes include আপনার marketing, accounting, management. হ্যাঁ, it's just like a school, but you're also learning how to cook. Okay. So আপনার it's not only cooking, because with cooking you need to learn how to sell your cooking. Right. Sell your food. Exactly. So you teach that as well. Exactly. Nice.
এক্সেলেন্ট। সো আপনার সময় ওয়েস্ট হবে না। আপনি এ লেভেলস দিলেন, এইচএসসি দিলেন, আপনার 4 বছরে বিবিএ কমপ্লিট হয়ে গেল, যে রেকগনিশনটা মানুষজন দেখতে চায় যে পড়াশোনা করছেন নাকি, পড়াশোনা কতটুকু করছেন। সো ইউ হ্যাভ ইউর বিবিএ প্লাস ইউ আর ইন দিস ইন্ডাস্ট্রি অ্যাজ ওয়েল। রাইট। অ্যান্ড বাইরের দেশে এটার কিন্তু অনেক ডিমান্ড, value। বাংলাদেশে হয়তো এখনো না। হচ্ছে বাট এখনো ওভাবে করে হয় নাই। রাইট। আচ্ছা, এখন আমরা যদি তোমার কুকিং শোর এক্সপিরিয়েন্সের দিক থেকে চলে যাই, তো তোমার যদি বলা হয় যে তোমার যে কুকিং শোটাতে তুমি ছিলা, এটার মধ্যে তুমি কি কি চ্যালেঞ্জ ফেস করেছো? 3টা চ্যালেঞ্জ বলতে পারো। চ্যালেঞ্জেস আমার জন্য কি কি ছিল? চ্যালেঞ্জেস ছিল, সো we had to try audition round, we had to try a lot of food. মানে এক একটা সিটিতে যেতাম আমরা, অল ওভার বাংলাদেশ আমাদেরকে ট্রাভেল করতে হতো। এক একটা সিটিতে যেতাম অ্যান্ড ওখানে মনে করেন 60-70 পার্টিসিপেন্টস একদিনে আসতো অ্যান্ড তাদের খাবার ট্রাই করা কনস্ট্যান্টলি, রাইট? সো নট সব সময় এমন হতো না যে খাবারটা মজা, বা সবসময় এমন হতো না যে খাবারটা কমপ্লিটলি কুকড, রাইট? বাট একজন নিয়ে আসছে এত কষ্ট করে, right? So I have to try it. Of course. So all these sorts of food, exactly. So all these sort of food, আমি জানি যে ফুডটা কিছু দূর কাঁচা রয়ে গেছে, but I have to try it because it's part of the show. Of course. Right? So ওখানে একটা চ্যালেঞ্জ ছিল, long hours আমাদেরকে ওয়ার্ক করতে হতো, because 60 পিপলের ফুড ট্রাই করা, বা যখন ইভেন ডিফারেন্ট আরো পরের রাউন্ডসগুলোতেও, রাইট, লম্বা সময় ধরে শুটিং হতো, রাইট? সো দ্যাট ওয়াজ another চ্যালেঞ্জ। আর একটা হলো গিয়ে আমাদের শ্যুটটা অলমোস্ট 4 মাসের মতো হয়, যেটার মধ্যে আপনাকে 3 মাস চলে যেতে হবে ঢাকা থেকে বাইরে শুটিং এর জন্য। আচ্ছা। সো ওখানে ব্যবসায়িক দিক থেকে, লাইক আই হ্যাভ মাই রেস্টুরেন্টস, সো ওখানে সময় দিতে পারতাম না। আই হ্যাভ মাই স্কুল, ওখানে সময় দিতে পারতাম। সো দিস ওয়ার দ্য চ্যালেঞ্জেস আর কি, আমার পার্সোনাল চ্যালেঞ্জেস। বুঝতে পারছি না, ঠিকই আছে, এগুলো চ্যালেঞ্জেস আই গেস। এত কিছু যে করছো, স্যাক্রিফাইস করছো ফর দিস শো, এটা জানা উচিত যারা কন্টেস্টেন্ট ছিল, যারা আমরা দেখেছি নর্মাল পিপল। আচ্ছা, কুকিং শোতে একটা জিনিস হয় যে যে মানুষটাকে বা যে কন্টেস্টেন্টগুলোকে অডিয়েন্স খুব পছন্দ করে, লাস্টে তারা হেরে যায়। এইটা মানে ওয়ার্ল্ড ওয়াইড আমি দেখলাম। এটা কি কোনো কোইন্সিডেন্স না ইচ্ছা করে করা হয়? সো এটা দিস ওয়ার্কস ইন অল ওয়েজ। আমি বলবো যে আপনার যে পছন্দ, রাইট, লেটস সে টপ 5 কিন্তু 5 জনেরই ডিফারেন্ট ফেভারিটস থাকে আর কি, মানে ডিফারেন্ট মানুষজন 5 জনকেই পছন্দ করে। সো জিতবে তো আলটিমেটলি একজনই, রাইট? অ্যান্ড সো যে জিতে তারও একটা অডিয়েন্স আছে, বাট বাকি 4 জন যারা হেরে গেছে বা পড়ে যাচ্ছে, তাদের যারা ফ্যান্স ছিল আর কি, তারা ডিসঅ্যাপয়েন্টেড হয়। তাদের ফ্যান্সগুলো মনে হয় বেশি হয় একটু, আমার কাছে মনে হয় যে তাদের জন্য অনেক বেশি চিয়ার করা হয়, ওদের অনেক বেশি মানুষ ওদের জন্য ধরো সাপোর্ট করে, বাট লাস্টে গিয়ে সে হেরে যায়। মানে এটা জানি না, এটা তুমি তো বললা যে কোইন্সিডেন্স। ইট ইজ, সি আলটিমেটলি জিতবে একজনই, রাইট? অ্যান্ড যে জিতে, ইট ইজ ইউ নো নট টু টেক, মানে ইটস নট নেসেসারি যে হি অর শি ইজ দ্য বেস্ট, বাট অনেক ফ্যাক্টরস কাজ করে। আপনাকে লেটস সে 15টা চ্যালেঞ্জ, রাইট? 15টা চ্যালেঞ্জের মধ্যে এভরি ডে ইউ হ্যাভ টু বি লাকি, এভরি ডে ইউ হ্যাভ টু বি ইউর বেস্ট, রাইট? একদিন খারাপ করলে, ঠিক আছে, একদিন খারাপ করলে আপনি সেদিন আউট হয়ে যাবেন। সো নো ম্যাটার আপনি বাকিদের থেকে কত ভালো, ওই দিন যদি আপনার লাক ফেভার না করে, ওই টাস্কটা যদি আপনার ফেভারে না পড়ে, লাইক আমরা এই সিজনেই দেখছি যে অনেকেই ভালো ছিল, বাট বেকিংয়ে তারা উইক ছিল। কুকিং ওয়াইজ, লাইক ঝাল খাবার সুপার বানায়, বাট কেক বানাইতে পারে না, বা বেকিং রিলেটেড কিছু করতে পারে না। অ্যান্ড যেদিন বেকিং এর চ্যালেঞ্জ আসে সেদিন ওরা পড়ে যায়। বাট ডাজ দ্যাট মিন যে ওরা বাকিদের থেকে খারাপ? নট এট অল। না, ওরা হয়তো অন্য কোনো একটা ডিশে ভালো করছে, জন্য দে ওয়েন্ট টু দ্যাট স্টেপ। এরপরে একটা স্টেজে পারে নাই, সেটাই হয়। আচ্ছা, বাংলাদেশে কুকিং এ যে শোগুলোতে সিম্পল ডিশগুলোকে অনেক সময় অনেক বেশি ওভার কমপ্লিকেট করে, এটা কি ইচ্ছা করে করা হয় সো দ্যাট মানুষ বেশি দেখে, মানুষের অ্যাটেনশন ধরে রাখার জন্য? ওভারলি কমপ্লিকেট? নো, সি আপনার যদি আপনি নিজের ডিশকে ওভাবে করে না প্রেজেন্ট করেন, মেবি ইটস এ সিম্পল রেসিপি, লেটস সে একটা জাস্ট নর্মাল ভাত ডালের রেসিপি দিছে, রাইট? বাট আপনি যদি এটাকে একটা, উই আর টকিং অ্যাবাউট দ্য বিগেস্ট কুকিং রিয়ালিটি শো অফ দ্য কান্ট্রি, আপনি জাস্ট ভাত ডাল নর্মালি সার্ভ করে দিলে, তাহলে তো জিনিসটা মানাবে না। বাট রেসিপি আছে যে আপনাকে আজকে ভাত ডালই করতে হবে, দেশি বাসার খানা করতে হবে। সো মানুষজন ওটাকে গ্লোরিফাই করে সেল করে। ইট ইজ পার্ট অফ দ্য শো বিকজ ইউ হ্যাভ টু ডু ইট, তাহলে মানে জিনিসটা মানাবে না তো,
যে আমি না, ভাত এই যে ডাল সার্ভ এই করলাম। পাতায় মোড়ায় দিল তো হ্যাঁ। এই জিনিসটা অ্যাড করে দিল, মানে ওভারলি কমপ্লিকেটেড লাগে, যেটা Right. আমরা কখনোই বাসার কিচেনে করব না। রাইট, বাট Right? আপনাকে শোর জন্য তো করতে হবে, সো দ্যাট ইট লুকস প্রেজেন্টেবল, সো দ্যাট আপনার মনে হয় যে একটা ইজি রেসিপি হলেও এটাকে মানে আমি মি বিং দ্য বেস্ট ইন দ্য বেস্ট কুকিং শো, এটাকে কিভাবে করে এটাকে বেস্ট বানানো যায়, রাইট, সো ওটার জন্য করা হয়, উইচ লুকস লাইক আ লিটল ওভার কমপ্লিকেটেড। ওভার কমপ্লিকেটেড, রাইট, জি। এক্স্যাক্টলি। আচ্ছা, তো তুমি বললা যে তোমার এই যে অডিশন রাউন্ডে তুমি অনেক ফুড টেস্ট করছো, অ্যাকচুয়ালি টেস্ট করো তোমরা ফুডগুলো নাকি ফেলে দাও? না, এভরিথিং টেস্ট করি। ওকে, Everything. এরপরে শরীর খারাপ হয়? সামটাইমস হয়, যেটা বললাম যে আপনি যদি এখন কাঁচা জিনিস খেয়ে ফেলেন পরে শরীর খারাপ হবে, বাট কিছু করার নাই, ইট ইজ পার্ট অফ দ্য শো, ইউ হ্যাভ টু ডু ইট। অ্যান্ড আমি যদি না টেস্ট করি দেন ইট ইজ আনফেয়ার টু দ্য পার্টিসিপেন্ট যে খানাটা নিয়ে আসছে। আমি 10 জনের খাবার টেস্ট করলাম, বাকি 2 জনেরটা করলাম না, বিকজ এটা কাঁচা রয়ে গেছে। আমার খেয়ে তাকে বলতে হবে যে এটা কাঁচা, বাট তার আগে আমাকে টেস্ট করতেই হবে। সো আই হ্যাভ ট্রাইড এভরিথিং। আমি দিনে মানে 60 পিপলের মনে করেন 2টা করে রেসিপি আছে, 120টা খাবারও ট্রাই করছি। অ্যান্ড আমি ব্রেকস নিয়ে করতাম, বিকজ আমার প্যালেট ক্লিন যাতে হয়, প্যালেট ক্লিন হয়, অ্যান্ড আমি নেক্সট পার্টিসিপেন্টকে যাতে একদম ফেয়ার চান্স দিতে পারি। রাইট, এক্স্যাক্টলি, নাহলে হ্যাঁ তোমার সো মানে পানি টানি খেয়ে পানি বা খেয়ে যে প্যালেট ক্লেন্স করে cleanse তারপরে করে আমি আবার তারপরে। নেক্সটটা নিতাম। ইট ইজ ডিফিকাল্ট কুকিং It's- রিয়ালিটি শো। অডিয়েন্স যেটা 20 মিনিটসে দেখে, ওটা আমাদেরকে শুট করতে 8-9 ঘন্টা লাগতো। যেটা আপনি 1 ঘন্টার এপিসোড দেখেন, দ্যাট ইজ লাইক অ্যান 11 hours of shoot, ওয়াও, বিকজ না হলে আনফেয়ার হয়ে যায়, যে লাস্টে আসতেছে তার জন্য আনফেয়ার হয়ে যায়। আচ্ছা, তো এরকম হয় না যে ধরো এই যে একজনের পর একজন তো ফুড টেস্ট করতে জি। আসে, তো ফুডের কিন্তু ঠান্ডা হয়ে গেলে ফুডের টেস্ট একরকম হয়ে যায়, Right. আবার ফুড গরম থাকলে টেস্ট থাকে ডিফারেন্ট। জি। সো যে আগে আসতেছে আনফেয়ার না যে লাস্টে আসতেছে তার জন্য? নো, তাকে অপরচুনিটি দেওয়া হয়, হুম, তাকে ওই সেট আপটা দেওয়া হয় যে আচ্ছা ঠিক আছে, তুমি যখন খাবার নিয়ে আসবা তখন তুমি তোমার মতো করে গরম করে, হ্যাঁ যখন কুকিং কম্পিটিশনটা যখন হয় ওটা রিয়েল টাইমে হয়, তারপরে কে আগে আসবে তাদেরকে গরম করার অপশনটা দেওয়া হয়, আচ্ছা আচ্ছা, যাতে আপনি ওই যে টু বি ফেয়ার টু to be এভরিওয়ান, fair to আপনি তো everyone. সবাইকে একসাথে আসতে বলতে পারবেন না। রাইট। আচ্ছা, তুমি জাজ হিসেবে এমন কোনো ফুড কি খেয়েছো মানে মুখে দিয়েছো যেটা তোমার মুখে রাখা লিটারেলি ডিফিকাল্ট ছিল, বাট ইউ হ্যাড টু লাইক সলো ইট? ইয়েস, অনেকবার হয়েছে। কি ছিল? অনেকবার হয়েছে, বাট আই ক্লিয়ারলি রিমেম্বার একবার মরিচের একটা চ্যালেঞ্জ ছিল, সো ওটার মধ্যে বোম্বাই মরিচ দিয়ে একটা রেসিপি ছিল, Oh my God. ইনসেইনলি ঝাল, হ্যাঁ। আপু ইনসেইনলি ঝাল, মানে ওটা খাবার মতো না, বাট দেন ক্যামেরাজ আর রোলিং অ্যান্ড আমাকে আমার জাজমেন্ট দিতে হবে, অ্যান্ড সো মুখে নিয়ে আমি বুঝছি যে দিস ইজ ইম্পসিবল, এটা আমাকে পরে আল্লাহ, মুখ জ্বলে যাবে, বাট হ্যাঁ, দেন আই হ্যাঁ, হ্যাড টু হ্যাভ ইট। ইউ হ্যাড টু হ্যাভ ইট। ও Yeah. মাই গড। আচ্ছা, কি কি খাবার আসলে, মাছ তো ধরো সুশিতে আমরা খাই, কাঁচা খাওয়া যায়, জি। স্টেকও আমরা আন্ডারকুকড কিন্তু Right. খাই, অনেক ধরনের ইয়ে থাকে, লেভেল থাকে কুকিংয়ের। কি খাবার আন্ডারকুকড খাওয়া যায় না বা ডেঞ্জারাস? অফকোর্স চিকেন। Yeah. চিকেন আপনি কাঁচা খেতেই পারবেন না, চিকেন হ্যাজ টু বি কমপ্লিটলি কুকড, কোনো ধরনের ব্লাড বা কোনো পিঙ্ক থাকতে পারবে না, সো দ্যাট ইজ দ্য মেইন। এছাড়াও দের আর সাম ভেজিটেবলস, আপনি পোটেটো ইটস নট রেকমেন্ডেড আপনি কাঁচা খান, মোস্টলি এটাই। রিভার ফিশ, ওকে রিভার ফিশ কাঁচা খাওয়াটা ইটস নট ওয়াইজ, ওকে, বাট আপনি আবার সি ফিশ কাঁচা খেতে পারেন, যেটা আমরা Japanese জাপানিজ cuisine-এ use ইয়াতে করি। দেখি, বাট মোস্টলি চিকেন। ট্রাই না, মানে ইটস চিকেন খেলে, কাঁচা খেলে আপনি ইউ উইল গেট সিক, আপনার Of course, স্যামোনেলা অথবা salmonella. ইকোলাই হবে, অ্যান্ড রাইট which is very deadly at times. রাইট, যেমন আমরা বাইরে থেকে অনেক সময় যে বারবিকিউ অথবা ফ্রাইড চিকেন থাকে যেগুলো Right. থেকে একটু ব্লাডও বের হয়, হ্যাঁ। সো ওইটা একদমই আমাদের একদমই খাওয়া খাওয়া উচিত উচিত না। আর ইভেন কিচেনে আমরা যখন রান্না করব, যে আমাদের সেফটিটা যে মেনটেন করার কথা, তো চিকেন যেখানে আমরা ওয়াশ করি সেখানে আসলে অন্য কোনো কিছু ভেজিটেবল বা কিছু ইউজ করা উচিত না, এটা সম্পর্কে একটু বলবা? সো অ্যাবসলিউটলি, আপনি আমরা প্রফেশনাল কিচেনে যেটা করি ইজ আমরা কাঁচা জিনিস, র ফুড আর রেডি টু ইট ফুড কখনোই একসাথে হ্যান্ডেল করি না। এটা ইন টার্মস অফ কাটাকাটি, ইন টার্মস অফ ধরা, এটাকে ওয়াশ করা, রাইট? সো আমাদের ডিফারেন্ট কাটিং বোর্ডস থাকে। ডিফারেন্ট কাটিং বোর্ডস বলতে র চিকেনের জন্য দের ইজ দ্য ইয়েলো বোর্ড, আবার কুকড চিকেনের জন্য দের ইজ দ্য ব্রাউন বোর্ড, রাইট? অ্যান্ড দেন যখন শেফ কাজ করতেছে, ইট ইজ হাইলি রেকমেন্ডেড যে আপনি যখন কিচেনে
মুরগি নিয়ে কাজ করতেছেন, কাঁচা মুরগি নিয়ে কাজ করতেছেন, ওটাকে ম্যারিনেট করলেন, কাটলেন, প্রথমে ম্যারিনেট করলেন, কাটার পরে আপনি ছুরি ওয়াশ করবেন, ম্যারিনেট করার পরে আপনি হাত ওয়াশ করবেন, আর গ্লাভস পরে থাকলে গ্লাভস ফেলে দিবেন, অ্যান্ড দেন ওয়াশ ইউর হ্যান্ড, গ্লাভস পরা থাকলেও গ্লাভস খুলে ইউ ওয়াশ ইউর হ্যান্ড, ওয়াশ ইউর নাইফ, অ্যান্ড দেন গো ব্যাক অ্যান্ড হ্যান্ডেল অর ডিল উইথ রেডি টু ইট ফুড। তো সেপারেট থাকতে হবে কমপ্লিটলি, সেম জায়গায় আপনি করতে পারবেন না, নট ইভেন লাইক সেম কাউন্টারে। আপনি সেম কাউন্টারে যদি একটাই কাউন্টার আছে আপনার, আপনি ওখানে চিকেন ক্লিন করলেন, কাটাকাটি করলেন, তারপর সরাই ওটাকে ক্লিন করবেন, অ্যান্ড দেন ওখানে আবার রেডি টু ইট ফুড সার্ভ করতে পারেন। বিকজ ইটস হাইলি কন্টামিনেশন অনেক 100% বেশি হয়ে যায়, আর ইটস নট সেফ টু Right. ইট দোজ ফুড। এটাকে মানে আমাদের টার্মে ক্রস কন্টামিনেশন বলে ক্রস আর কি। কন্টামিনেশন বলে। ওকে, আচ্ছা। সো আমরা এটা যদি তোমাকে আবার তোমার লাইন অফ ওয়ার্কে চলে যাই, যে বাংলাদেশের শেফ হওয়া, যে আমরা চিন্তা করি যে শেফ অনেক গ্লোরিফাইড একটা জিনিস, Right. অ্যান্ড অনেক তুমি এই শো করতেছো আজকে এখানে, তোমাকে ডাকতেছে, ইউর লাইক রেসপেক্টেড এভরিওয়্যার, ইয়েস দ্যাট ইজ ট্রু, বাট শেফ হওয়া যে আন্ডাররেটেড একটা জিনিস বাংলাদেশে, এটা নিয়ে তুমি কিছু বলো। Yeah, so মানুষ আমাকে দেখে, people think, a lot of my students আসে আমার স্কুলে জয়েন করে আমাকে দেখে, right, they see this glorified version যে আমি I like to dress up, right, so আমি মোটামুটি সুন্দর কাপড় চোপড় পরে I have this online presence, and আমি যে শো করতেছি, এখানে ওখানে যাচ্ছি, and so they think যে being a chef may be like that. Also টিভিতে দেখে, right, you see all these big chefs and তাদের একটা they vibe completely different, Aura right, totally different. Aura completely different. So ওটা দেখে মনে করে যে it's a very glorified job, but what they don't see is, or what they don't understand, most people don't understand is এখানে it takes a lot of work. It takes a lot of work. আমি 2007 থেকে কাজ করি, আমি একদম বটম থেকে কাজ করা স্টার্ট করছি। Okay. সো 2007 থেকে আমি আমার ফার্স্ট টিভি শো করছি 2023-তে। সো 2007 থেকে 23, 7 থেকে 2023 পর্যন্ত কেউ আমাকে চিনতও না, কেউ জানতো না, নো ওয়ান নোজ অ্যাবাউট দ্য স্ট্রাগল। আমি 3টা দেশে কাজ করে আসছি। আমি বটমে যখন কাজ করতাম, মাই ফার্স্ট জব ওয়াজ ক্লিনিং টেবলস। সো ওখান থেকে এখন যারা দেখে তারা মনে করে যে না, প্যান্ট শার্ট পরে, স্যুট পরে জাস্ট টিভির সামনে আসে, জাজ করে, কমেন্টস করে দিয়ে চলে যায়, বাট it takes a lot. People don't understand. আমাদের জবটা রেগুলার জব না, আমরা উইকেন্ডসে কাজ করি, আমরা বৃহস্পতিবার রাতে, শুক্রবার রাতে, শনিবার রাতে কাজ করি, যখন মানুষজন ফ্যামিলির সাথে ডিনারে যায়। আমি ফ্যামিলি দাওয়াতে অ্যাটেন্ড করতে পারি না, আমি কোনো হলিডেজে কখনো ছুটি পাই নাই। আমি লাস্ট ঈদে কবে ছুটি নিয়েছি আই ডোন্ট রিমেম্বার, বিকজ ঈদের দিন মানুষজন যখন ফ্যামিলির সাথে বাইরে যায় তার রেস্টুরেন্টসে যায়, অ্যান্ড ওইসব রেস্টুরেন্টসে উই আর দ্য ওয়ান হু আর কুকিং। সো বিং আ শেফ আপনার it's not just আপনাকে টাকা দিয়ে আমি বলতে পারবো যে আপনি শুক্রবারে কাজ করতে আসেন, আর আপনি ঈদের দিন কাজ করতে আসেন। it also requires a lot of passion. আপনাকে মানুষকে খাওয়ায় মজা পাইতে হবে। সেটাই, আর খাওয়া মজা না হলে সেই রেস্টুরেন্টে আসলে কেউ যায় না। রাইট, অনেকেই বলে যে রেস্টুরেন্ট ইনস্টাগ্রামেবল, রেস্টুরেন্টে ছবি খুব ভালো আসে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইটস দ্য ফুড। it is the food that matters. Also আমাদের ইন্ডাস্ট্রিতে hours are very different. 9 to 5 করে মানুষজন ফ্রেন্ডসদের সাথে রেস্টুরেন্টে খেতে আসে, রাইট, অ্যান্ড সন্ধ্যা 7টা বাজে আমরা মনে করেন এপ্রন পরে রেডি হইলাম যে এখন আমরা যুদ্ধে নামবো, সবাইকে খাওয়াতে হবে, 200 মানুষকে আজকে খাওয়াতে হবে, অ্যান্ড আমাদের ছুটি হতে হতে রাতে 12টা, 12:30। সো সোশ্যাল লাইফ বলতে, সোশ্যাল লাইফ বলতে কিছুই নাই। সো তোমার শেফ লাইফ তুমি বলবা যে ইটস বিটুইন হ্যাভিং আ ব্রুটাল লাইফ অ্যান্ড অলসো আ গ্লোরিফাইড ওয়ান। It is glorified now. It's glorified now after years of hard work. After years of hard work, but আমি একটা সময়, ওই যে আমি বললাম আপনাকে, আই ডোন্ট নো আমি ঈদে কবে ছুটি নিয়েছি। সো ফ্যামিলির সাথে আমি কোনো দাওয়াতে যেতে পারি না, কোনো বিয়ে অ্যাটেন্ড করতে পারি না। Okay. So it is difficult, but I think I am super passionate about it. So I have no complaints. Okay. I mean, if I was given a second chance, I would again do this all over again. আমি ওইখানে তোমার সাথে এই ব্যাপারে কথা বলবো। We'll talk about how your passion became your profession, right? So প্যাশন না থাকলে এটা প্রফেশন বানাতে পারতা না, আর এটাতে সাকসেসফুলও হতে পারতা না। তো নাইম, রেস্টুরেন্টের খাবার আর বাসার খাবারের মধ্যে যে হিউজ একটা ডিফারেন্স, যে আমাদের একই ইনগ্রিডিয়েন্ট কিন্তু আমাদেরটা মজা হয় না, রেস্টুরেন্টেরটা মজা হয়, এটা কেন? 5 স্টার হোটেলের খাবার আর আমাদের বাসার খাবার,
No, it's not the same because 5-star হোটেলে let's say আমি যদি নর্মাল বিদেশে একটা 5-star হোটেলে একটা ফ্রেঞ্চ হোটেলের কথা বলি, একটা ফ্রেঞ্চ রেস্টুরেন্টের কথা বলি, আমরা ভাতটা কিভাবে বানাই, ভাত নর্মালি পানি দিয়ে করি, রাইট? ফ্রেঞ্চ রেস্টুরেন্টে সেম ভাতটা দে আর মেকিং উইথ স্টক, রাইট? সো there's a huge difference. Also আমরা বাসায় যখন করি তখন মজা হতে পারে, আমি ধরে নিলাম যে it's the same taste wise, it's the same, but প্রেজেন্টেশনের একটা ব্যাপার আছে, রাইট? একটা ফাইন ডাইনিং রেস্টুরেন্টে, ফাইন ডাইনিং ফ্রেঞ্চ রেস্টুরেন্টে ওই সেম ফুডটাকেই প্রেজেন্ট করার জন্য দি অ্যামাউন্ট অফ এলিমেন্ট তারা দেয়। সো খাবার আমরা বলি যে ইট ইজ প্রথমে আপনি দেখে ভালো লাগবে, তারপর আপনার খেয়ে ভালো লাগবে, রাইট? সো উই ওয়ার্ক আ লট অন দ্যাট অ্যাজ ওয়েল। রাইট, খাবারটা দেখতে সুন্দর না হলে খেতেও মজা লাগে। ইট হ্যাজ টু বি প্রেজেন্টেবল। কিন্তু আজকাল মারা কিন্তু অনেক সুন্দর করে বাচ্চাদের সামনে অনেক কিছু প্রেজেন্ট করে, সো দ্যাট বাচ্চারা খেয়ে ফেলে, কারণ বাচ্চারা দে আর ইউজ টু এই যে বাইরের খাবার, বাইরের সুন্দর সুন্দর কালারফুল খাবার দাবার। সো মারাও চেষ্টা করে, প্রবাবলি আমরা শিখতে পারবো, আরো বেটার করতে পারবো। তো প্রেজেন্টেশনেরটার দিকে একটু বেশি খেয়াল রাখতে হবে। এখন রেস্টুরেন্টে তো অনেক বাহবা দিলাম আমরা, 5-star হোটেলেরও বাহবা দিলাম। এখন আমি তোমাকে যদি বলি যে নীলা মার্কেটের হাঁসের মাংস আর ওয়েস্টিনের হাঁসের মাংসের মধ্যে ডিফারেন্স কি? হাঁসের মাংস তো হাঁসের মাংসই, রাইট? আমি বলবো নীলা মার্কেটের হাঁসের মাংস ইজ ওয়ে বেটার দেন ওয়েস্টার্নের হাঁসের মাংস, বিকজ ওয়েস্টার্নের হাঁসের মাংস অনেক কমার্শিয়ালি করা হয়। নীলা মার্কেটের হাঁসের মাংস ইজ ভেরি অথেন্টিক্যালি ডান, মাটির চুলার মধ্যে লম্বা সময় নিয়ে। ইট হ্যাজ দ্যাট অথেন্টিসিটি অফ হাউ আ হাঁস শুড বি কুকড, রাইট? অ্যান্ড and also the environment plays a huge factor. আপনি হাঁসের মাংস রেস্টুরেন্টে বসে খেতে যত না মজা লাগবে, কাঁটা চামচ দিয়ে, কাঁটা চামচ দিয়ে খেতে যত না মজা লাগবে, আপনি ওখানে ছিটা রুটি দিয়ে হাত দিয়ে ছিঁড়ে খাইতে উইথ ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, ইট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। তুমি গিয়েছো? হ্যাঁ, অনেকবার। আচ্ছা, জি, দ্যাটস গুড। ওকে, সো আমরা এখন একটা সেগমেন্টে চলে আসছি যেখানে আমরা তোমার সাথে কিছু গেম বা মজার কিছু অ্যাক্টিভিটিস করব। জি। তো প্রথমে আমি তোমাকে যদি বলি যে র্যাঙ্ক ইন অর্ডার, ওকে। কাচ্চি, কালাভুনা, চিকেন বিরিয়ানি, ফুচকা চটপটি, ডিম ভাজি, খিচুড়ি। র্যাঙ্ক ইন অর্ডার। So our number 5 would be deem khichuri, number 4 would be kachi, number 3 chicken biryani, 2 would be kalabhuna, and 1 is obviously fuchka. Oh wow, মিলে গেছে আমার সাথে নাম্বার 1টা। I can do fuchka every day. Oh wow. আচ্ছা, তুমি তাহলে একটু বলতে পারবা রিজনগুলো কি? So রিজনটা হলো গিয়ে obviously fuchka is my favorite thing, ঠিক আছে? I can do fuchka every day. আমি কালাভুনা আর চিকেন বিরিয়ানির মধ্যে বারবার চিন্তা করতেছিলাম। সো মাই ওয়াইফ ইজ ফ্রম চিটাগং, সো ওদের বাসায় ইনসেনলি গুড কালাভুনা আমি রিসেন্টলি খাওয়া স্টার্ট করছি। বাট দেন আই এম পুরান ঢাকার, রাইট? আমাদের চিকেন বিরিয়ানি, আমাদের একটা পুরান ঢাকার একটা বাবুর্চি আছে, রাইট? আলী বাবুর্চি, হি মেক্স দ্য বেস্ট চিকেন বিরিয়ানি ইন দ্য ওয়ার্ল্ড। আমি ওখানে একটু ডিবেট করতেছিলাম, এই জন্য আমি একটু সময় নিছি বলার জন্য। বাট ইয়া, আই থিঙ্ক আমার শ্বশুরবাড়ির কালাভুনা ইজ বেটার দেন আমাদের। অলরেডি বিক্রি হয়ে গেছে শ্বশুরবাড়ির কাছে। নো ট্রুথ, আপনাকে আমি পাঠাবো না। আচ্ছা, পুরান ঢাকার ছেলে তুমি, তো পুরান ঢাকার মধ্যে তুমি আমাদেরকে 3টা রেস্টুরেন্টের নাম বলো যেটা একদম মাস্ট, সবার যাওয়া উচিত। কলকাতা কাচ্চি, নবাবী ভোজ, কলকাতা কাচ্চি, নবাবী ভোজ, আর রয়্যালে যেতে পারেন। রয়্যাল ইজ আমাদের অনেক ফেভারিট, লালবাগে একটা রেস্টুরেন্ট আছে। আচ্ছা, এই তিনটার খাবার অনেক মজা। সুপার। কলকাতা কাচ্চি আপনি খাইছেন? আমি খাই নাই কখনো। এটা যেতেই হবে। ইটস আ ছোট্ট রেস্টুরেন্ট, দিনে তারা দুটা পাতিলে, দুইটা ডেকচিতে কাচ্চি বানায়, শেষ হয়ে গেল। ইট ক্যান বি দুপুর 1টায় শেষ হয়ে যেতে পারে অথবা বিকাল 4টায় শেষ হয়ে যেতে পারে। ডিনারে আপনি কখনো পাবেন না। আচ্ছা, ছোট্ট একটা রেস্টুরেন্ট, শেয়ারিং টেবলসে বসতে হবে, বাট ঢাকায় বেস্ট কাচ্চি বানায় তারা। নাইস। ভালো। এই তো ঢাকায় হয়ে তোমার থেকে একটা ভালো ইনফরমেশন পেলাম, কারণ পুরান ঢাকায় সবাই যেতে চায়, কোথায় খাবো, এত নান্না বিরিয়ানি, আবার এদের এত কপি বের হয়ে গেছে না, ওগুলো অনেক কমার্শিয়াল হয়ে গেছে। আমি আপনাকে যেটা বললাম, এটা হলো অ্যাজ আ পুরান ঢাকার ছেলে, আই গ্রু আপ ইন পুরান ঢাকা, আমি বক্সিবাজারে বড় হয়েছি। সো এখন যেমন ওই যে নাজির বাজার ইজ ভেরি গ্লোরিফাইড, রাইট? সবাই যায় ওখানে ফুড ট্রাই করতে, বাট ফর আস ইটস চক বাজার, লালবাগের ওই সাইডে যে খাবার আছে ওগুলা
মানে কমপ্লিটলি ডিফারেন্ট। তো পুরান ঢাকা কি তুমি বলবা যে শুধু বিরিয়ানির জন্যই ফেমাস নাকি এই যে কাবাব টাবাব আইটেমগুলো যে এখন মানুষ সবাই অনেক যায় খেতে, যদি কাবাব আইটেম খেতে যায় তাহলে কোথায় যাবে? সেম, আপনি লালবাগে যেতে পারেন। লালবাগে আপনি নবাবী ভোজে কাবাবের আইটেমস ইনসেইনলি গুড। শীতের মধ্যে তো সবাই ট্রাই করতে যাবে। আমি নাজির বাজারে খাওয়া মজা, ইট ইজ গুড অ্যাজ ওয়েল, বাট আরও অনেক অথেন্টিক পুরান ঢাকার খাবার আছে যেটা আপনি ওইসব সাইডে ট্রাই করতে পারেন, লালবাগের সাইডে ট্রাই করতে পারেন। ওকে ফাইন, নাইস। আচ্ছা, এখন আমি তোমার সাথে আরেকটা গেম, জি, সেটা হচ্ছে তোমাকে আমি 3টা ইনগ্রিডিয়েন্ট বলবো, একদম র্যান্ডম 3টা ইনগ্রিডিয়েন্ট বলবো, তুমি আমাকে এটা দিয়ে একটা ডিশ বানাই দিবা, জাস্ট ডিশের নামটা বললেই হবে। ওকে, ডিম, পেঁয়াজ, লেফট ওভার রাইস, ভাত, কি বানাবো? ফ্রাইড রাইস। এগ ফ্রাইড রাইস বানাবো। আচ্ছা, ডাল আছে আমার বাসায়, পেঁয়াজ আছে, আর কাঁচামরিচ আছে, একটু ফ্যান্সি কিছু বলো। ডাল, পেঁয়াজ আর কাঁচামরিচ, এই 3টা দিয়ে বানাতে হবে। এই 3টা দিয়ে। সো মশলা টশলা এক্সট্রা ওগুলো থাকতে পারে, আমি কি অ্যাজ আ শেফ বলবো? হ্যাঁ, একটু ফ্যান্সি কিছু বলো। সো হোয়াট আই উড ডু ইজ পেঁয়াজটাকে বেরেস্তা করবো, ডালটাকে শুকাতে থাকবো উইথ কাঁচামরিচ। সো শুকাতে ইট বিকামস লাইক আ ছোট, মানে অনেক পেঁয়াজু টাইপের না, ইটস স্টিল মানে সেমি সলিড, বাট ছোট হয়ে যায়, রাইট? শুকাতে দেখবেন ছোট হয়ে যায়, অনেক কনসেন্ট্রেটেড হয়ে যায়। সো ইফ ইউ হ্যাভ দ্যাট অন আ টোস্ট, আমি জানি ট্রাই করছি নাকি কখনো, অন আ টোস্ট ওটা উইথ লাইক পেঁয়াজের বেরেস্তা, it will taste really good. Oh wow, হ্যাঁ এটা তো, হ্যাঁ it's a good one. It has protein also, না? It has a lot of protein. ডাল is protein. আর মজাও তো, কিছুই নাই বাসায়, ব্রেকফাস্ট ভালো লাগতেছে না, বাস এটা দিয়ে বানায় ফেলো। ওকে, বাচ্চাদের একটা রেসিপি বলো। ডিম, ব্রেড আর দুধ। Okay, so yeah, you can definitely make an egg roll with it. এগ রোল, রাইট। তাহলে ওইদিকে কিন্তু খাওয়া হয়ে গেল। মানে ভাজার জন্য আমি ডিমটা, ব্রেডটাকে একটু মিল্কে সোক করলে, তারপর যদি একটু ব্রেড ক্রাম দিয়ে দিই, ভাজলে কিন্তু ইট বিকামস আ ভেরি নাইস ফ্যান্সি একটা খাবার হয়ে যায়। আর বাচ্চারা আজকাল ফ্যান্সি খাবার ছাড়া খেতে চায় না। তো নাইম, তোমার জন্য আমি তো বললাম যে একটু গেম খেলবো, তো তুমি শেফ, তোমাকে এই চ্যালেঞ্জটা আমি না দিয়ে পারলাম না। একটা মিষ্টি, এখানে 2 রকমের মিষ্টি আছে, একটা হচ্ছে 5 স্টার হোটেলের, আরেকটা হচ্ছে একদম নর্মাল দোকান, আমাদের পাড়ার দোকান থেকে নিয়ে নেওয়া। সো এখন তোমার এই 2টা মিষ্টি খেয়ে আমাদেরকে বলতে হবে কোনটা 5 স্টার হোটেলের আর কোনটা পাড়ার দোকানের। ওকে, সো ট্রাই করবো? হ্যাঁ, ট্রাই করবা, ট্রাই শুরু করো। আমি একটুখানি ট্রাই করে তুমি বলতে পারবা, আই গেস। ওকে, আমি নর্মালি সুগার খাই না, বাট আপনার শোর জন্য আই এম ডুইং দিস। ওকে, পানি আছে তোমার পাশে, যদি ইফ ইউ ওয়ান্ট টু ক্লিন ইউর প্যালেট। একটা পাড়ার দোকানে, একটা 5 স্টার, এটা পাড়ার দোকানের। আচ্ছা ঠিক আছে, খাও। সো এটা পাড়ার দোকানের, এটা পাড়ার দোকানের, এটা ভালো দোকানের, এটা 5 স্টার হোটেল। আমি যাই না, মানে আচ্ছা আচ্ছা, তুমি তাহলে জাস্ট মিষ্টিগুলো এখানে রেখে বাটিটা ক্যামেরাতে শো করো, যে কোনো একটা শো করলেই হবে। মিষ্টিটা রেখে দাও? হ্যাঁ, মিষ্টিটা এখানে ফেলে দাও। তো বাটির পিছনে লেখা আছে, একদম নিচে লেখা আছে। ক্যামেরাতে শো করব? ক্যামেরা এখানে, তুমি একদম বাটিটার নিচে লেখা আছে। এটা তো 5 স্টার। হ্যাঁ, তুমি ঠিক বলছো। ওকে, সো এটাতে কি লেখা আছে দেখায় দাও, যদি এমন হয় যে 2টাতেই আমরা 5 স্টার লিখে রাখছি। এটা নর্মাল রেস্টুরেন্ট, জি, আর ওটা 5 স্টার। সো ইউ আর রাইট, ক্রু ক্ল্যাপ। ওকে, সো ইউ আর রাইট, যেটা তুমি ধরছো 5 স্টার সেটা 5 স্টার, আর যেটা নর্মাল দোকানের। ঠিক আছে, এখন নেক্সট চ্যালেঞ্জ, আরেকটা চ্যালেঞ্জ আছে, এটা নিয়ে যাও। নাইম, তোমাকে দেয়া হয়েছে সিঙ্গারা, একটা হচ্ছে নর্মাল পাড়ার দোকানের, আরেকটা হচ্ছে একটু ভালো রেস্টুরেন্টের। তোমার দেখে বা খেয়ে বলতে হবে কোনটা কি। ওকে, আমি দেখে বলি।
ওয়াও, দেখে বলতে পারবা? মনে হয় ট্রাই করি। আচ্ছা So I think এটা পাড়ার দোকানের and this is from a আচ্ছা 5 star. না, নর্মাল দোকান। আর নর্মাল দোকান, নর্মাল দোকান আর আর এটা হলো গিয়ে আচ্ছা, ওইটা নর্মাল দোকান আর এটা হচ্ছে ভালো দোকানের, রাইট? হ্যাঁ ওকে, সো এটা আচ্ছা তুমি দেখো তাহলে কোনটা কি। এটাও তুমি বলছো ভালো দোকানের, কিন্তু ঠিক আছে দেখো। না, এটা নর্মাল রেস্টুরেন্টের পাড়ার দোকানের, আর এটা ভালো। এটা ভালো, হ্যাঁ। সো সি, লুকস ক্যান বি ডিসিভিং অলসো। রাইট। আমি সাইজটা বড় দেখে মনে করছিলাম যে আচ্ছা আচ্ছা no but yeah, looks can be deceiving. হ্যাঁ এটাই I think that's an important part আমাদের ইন্ডাস্ট্রি, যে প্রেজেন্টেশন লুকস কিরকম হবে, রাইট। সো ওটার উপর সবকিছু অনেক যে কিছু ডিপেন্ড করে। সো টেস্ট ওয়াইজ কি তুমি বলতে পারবা যে সবসময় যে রেস্টুরেন্টের খাবার, আমরা যে নীলা মার্কেটের কথা বললাম, যে রেস্টুরেন্টের খাবারে যে সবসময় সুপিরিয়র হতে হবে বা 5 স্টারের খাবার সুপিরিয়র হতে হবে কোনো কথা না নেই? না, অ্যাবসলিউটলি নট। একটা মানে স্ট্রিট স্টোর বা স্ট্রিট টং দোকানের চা জি কিন্তু কখনোই একটা ধরো ভালো 5 স্টার হোটেলের চা কে বিট করে দিবে এনি ডে। জি, টং দোকানের চা সবসময় সুপিরিয়র থাকবে। এগ্রিড। ধরো তোমার কি আমাদের ঢাকায় কি আছে, কি যেন নাম ওইটার দোকানটার, বনানীতে যে, না বনানীতে আমাদের স্টার কাবাব, স্টার কাবাব, হ্যাঁ স্টার কাবাবের চা, হ্যাঁ তারপরে তোমার হাইওয়েইনের চা, এগুলো তো মানে সুপার, মানে এগুলোকে কেউ বিট দিতে পারবে না, তো যত 5 স্টারই আসুক আমার মনে হয়। এগ্রিড আপু। যেহেতু আমরা রেস্টুরেন্টস অ্যান্ড 5 স্টার এগুলো নিয়ে অনেক কথা বলতেছি, তো এখন আমি কিছু হার্শ ট্রুথস জিজ্ঞেস করবো রেস্টুরেন্টস, যে কোনো রেস্টুরেন্ট বা আমাদের ফুড ইন্ডাস্ট্রির ব্যাপারে। সো আর ইউ রেডি? আচ্ছা, তো হোটেল সম্পর্কে আমি তোমাকে 3টা কোয়েশ্চেন করব, তুমি কোয়েশ্চেনগুলো শেষ হওয়ার পর অ্যান্সার করবো আমাকে। হোটেলের বুফের যে লেফট ওভার খাবারগুলো থাকে সেগুলো কি পরের দিন ব্রেকফাস্টে চালিয়ে দেওয়া হয়? নাম্বার 1। নাম্বার 2, খাবারে, বুফের খাবারে বা যে কোনো 5 স্টার হোটেলের খাবারে নাকি এক্সট্রা টেস্টিং সল্ট দেওয়া হয় যাতে মানুষ কম খায়। নাম্বার 3, রেস্টুরেন্টে যে আমরা সার্ভিস চার্জ দেই যে ওয়েটারদেরকে, ওটাকে আসলে ওয়েটাররা পায়? এই 3টা কোয়েশ্চেন অ্যান্সার দাও। ওকে, সো আমরা যদি একদম টপ 5 স্টার হোটেলসের কথা বলি, ইন্টারন্যাশনাল চেইনস যেগুলো, ওগুলাতে আপনার বুফে যে লেফট ওভার ফুড ওগুলো ওরা স্ট্রেট আপ ফেলে দেয়। ওটা আপনাকে মানে নট ইভেন দ্য যারা ওখানে কাজ করে তাদেরকেও খাবার বা নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। সো দে থ্রো ইট অ্যাওয়ে, উইচ ইজ আ কমপ্লিট ওয়েস্টেজ হয়ে যায়, রাইট? দ্যাটস নাম্বার 1। নাম্বার 2 হলো গিয়ে টেস্টিং সল্টের যে বিষয়টা, restaurants do use tasting salt. Tasting salt, as a chef, আমি আপনাকে বলবো, my opinion on tasting salt is completely different. মানে tasting salt, আমরা ছোটবেলায় যেটা শুনে আসছি যে tasting salt is bad for you, it's not necessarily bad for you. Okay. It is অনেক কালচারে, অনেক কুইজিনে টেস্টিং সল্ট ইজ আ মাস্ট। আমি যদি চাইনিজ ফুডের কথা বলি অথবা জাপানিজ কোরিয়ান ফুডের কথা বলি, টেস্টিং সল্ট ইজ অ্যাবসলুট মাস্ট। আজিনোমোটো আমরা অনেক ইউজ করে থাকি। এটার একটা সার্টেন পরিমাণ নিয়ে নিলে ইটস ব্যাড ফর ইউ, বাট আপনি অল্প পরিমাণে যদি নেন ইট হ্যাজ নো সাইড এফেক্ট অর নো, মানে আপনার হেলথের জন্য এটা খারাপ কিছু না। অ্যান্ড টু অ্যান্সার ইউর কোয়েশ্চেন যে টেস্টিং সল্ট কি বেশি দিয়ে দেয় নাকি যাতে মানুষজন খেতে না পারে, আই ডোন্ট থিঙ্ক দ্যাটস ট্রু। এটা আমি হ্যাভ ওয়ার্কড ইন কাপল অফ হোটেলস, আমি কখনো দেখি না এরকম হয়। অ্যান্ড নাম্বার 3 ছিল যে সার্ভিস চার্জ যেটা দিই। ওকে, সো সার্ভিস চার্জ যেটা আমরা দিই রেস্টুরেন্টে, ওটা 50% or 60% depending on the restaurant or hotel, একটা পোর্শন হোটেল ওনার্স আর রেস্টুরেন্ট ওনার্স রাখে আর আরেকটা পোর্শন স্টাফদের মধ্যে ডিভাইড করে দেয়। এখন যে হাফ পোর্শনটা রাখতেছে সেটা ইটস নট নেসেসারি যে তারা তাদের নিজেদের জন্য ইউজ করে, ওটা দিয়ে হোটেল স্টাফদের যে থাকা, খাবারের, লাঞ্চের, ডিনারের ব্যবস্থা আছে ওটা, তারপরে তাদের ইউনিফর্ম অর কোনো ব্রেকেজ হলে রেস্টুরেন্টে ওর জন্য একটা ফান্ড রেখে দেওয়া হয়। সো সার্ভিস চার্জ যেটা, ওটা 50% নিয়ে যায় স্টাফরা আর 50% স্টাফদেরই বেনিফিটের জন্য রাখা হয়। ওয়াও, কোনো আইডিয়াই ছিল না এটা সম্পর্কে আমার। আর টিপস যে দেই ওগুলো তো পায়? টিপস ওটা ইনস্ট্যান্টলি নিয়ে যায় আর কি স্টাফরা। আর এই যে খাবার যে ফেলে দাও বা এই ওয়েস্টেজটা, এটা কি কোনোভাবে কোনো জায়গায় দান করে দেওয়া বা পুরা অ্যাকচুয়ালি খাওয়ার উপযোগী হয়ে থাকে কি সেগুলো? 100% উপযোগী হয়ে থাকে, বাট ইট ইজ ওই রেস্টুরেন্টের বা হোটেলের যে রুলস আছে, লাইক সো মাই ওয়াইফ ওয়ার্কস উইথ জিরো ওয়েস্টেজ
রাইট জিরো ওয়েস্টেজ কনসেপ্ট নিয়ে সে কাজ করে অ্যান্ড পার্ট অফ হার ইনিশিয়াল আইডিয়া ওয়াজ যে সে রেস্টুরেন্টসের যে লেফট ওভার খাবার আছে ওগুলাকে নিয়ে সে আমাদের যত হোমলেস পিপল বা যারা খেতে পারে না তাদেরকে দিয়ে দিবে রাইট সো উই অ্যাপ্রোচড আ ফিউ হোটেলস যেখান থেকে আমাদেরকে কমপ্লিটলি রিজেক্ট করে দিচ্ছে আর কি আমার ওয়াইফকে রিজেক্ট করে দিচ্ছে যে না লেফট ওভার বুফে ফুড আপনি নিতে পারবেন না বিকজ এটা হোটেল অ্যালাউ করে না ইন্টারন্যাশনাল হোটেলস অ্যালাউ করে না সো ওদের নিয়মটাই আমরা আমাদের জিনিসটা পিচ করছিলাম যে ইট ইজ ফর আ গুড কজ যে আপনার হোটেলের বাইরে আপনি দেখবেন যে অনেক গরিব মানুষ আছে যারা লাঞ্চ বা ডিনার করতে পারতেছে না সো আমরা আপনার থেকে ফুডটা নিয়ে এটা আমরা তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিব বাট আমাদেরকে ওই পারমিশনটা দেয় নাই আর কি প্রবাবলি এটা তুমি যদি স্টার্ট করো এটার মধ্যে অনেক সিন্ডিকেট অনেক উল্টাপাল্টা ঢুকে যাবে কারণ রেস্টুরেন্টে যারা কাজ করে ওটা যদি ওরা নিয়ে বাইরে কোথাও সেল করে এই জিনিসগুলো অ্যাভয়েড করার জন্য আই গেস রেস্টুরেন্টের পলিসি থাকে যে ইন অ্যান্ড আউট ইন দিয়ে কখনো আউটের খাবার ঢুকবে না আন্ডারস্টুড রাইট সো আন্ডারস্টুড এটা আমাদের আই আন্ডারস্ট্যান্ড যে দ্যাট ইজ দ্য রুল আমাদের ইন্ডাস্ট্রি বাট ইট ওয়াজ মাই ওয়াইফস আইডিয়া ইটস আ ব্রিলিয়েন্ট আইডিয়া রাইট সো I felt যে আমরা যদি অ্যাপ্রোচ করি লাইক অবভিয়াসলি আমি এখান থেকে খাবার নিয়ে অন্য জায়গায় বেচে দিব না we have a face value আমরা এটা করব না বাট even when we submitted our cause যে আমরা এটা completely distribute করে দিতে চাই আমাদের কোনো পারমিশনটা দেওয়া হয় নাই বাট এটা কিন্তু 100% মানে ওয়েস্টেজ হয়ে যায় অবশ্যই এটা কোনো স্টাফকেও খেতে দিবে না ওই যে তাদের ফুডটাকে কোয়ালিটি বা এটা ধরে রাখার জন্য আর কি I don't know ওরা কেন করে বাট then if they're doing something like this then রেস্টুরেন্টরা কি এরকম কোনো ইনিশিয়েটিভ নিতে পারে না যে যারা হোমলেস আছে তাদেরকে ধরো একবেলা খাওয়ালো রাইট ওইটাও তো করে না সো উই আর ওয়ার্কিং অন ইট মাই ওয়াইফ ইজ ওয়ার্কিং অন ইট আপনি সুন এরকম একটা ইনিশিয়েটিভ দেখতে পারবেন that's good I will definitely let you know because you work with food and there are thousands who are like sleeping without food না খেয়ে ঘুমাচ্ছে ছোট বাচ্চারা রাস্তায় না খেয়ে ঘুমাচ্ছে সো তোমরা যে খাবার নিয়ে কাজ করো খাবার ফেলে দিতে এটা মানে সবচেয়ে কষ্টকর ব্যাপার কিন্তু খাবার ফেলে দেওয়া অবশ্যই স্পেশালি ফর আ কান্ট্রি লাইক আওয়ার্স যেখানে এত হোমলেস পিপল এত পিপল ইন নিড সেটাই আচ্ছা তুমি ধরো তুমি শেফ না তুমি একটা রেস্টুরেন্টে গিয়েছো তুমি কোন খাবারটা অর্ডার করবা বাট ইউ আর হোয়াট ইউ আর ইউ হ্যাভ আইডিয়াস অ্যাবাউট ফুড অ্যান্ড এভরিথিং তুমি রেস্টুরেন্টে কোন খাবারটা অর্ডার করবা যেটা অনেক হেলদি বাট সালাদ না probably a steak why I think because red meat has all the benefits proteins, for irons, your body right exactly so steak has to be আচ্ছা অলসো যে মারা বলে না যে বিয়ের বাড়িতে গেলে এই পোলাও খাইস না মাংসগুলা খা ওরকম কিছু হ্যাঁ সামথিং লাইক দ্যাট দে আর নট রং মানে পোলাও আপনি মাংস হ্যাজ এ লট অফ বেনিফিট রাইট আপনার প্রোটিন ইনটেকটা মাংস দিয়ে হয়ে যাচ্ছে রাইট বাট পোলাও ইটসেলফ ইজ নট দ্যাট হেলথি ট্রু সো এই কোয়েশ্চেন আরেকটা কোয়েশ্চেন যাব এখন তুমি মনে করো ইউ আর আ শেফ ইউ আর নাইম আশরাফ রেস্টুরেন্টে এমন একটা খাবারের নাম বলো যেটা সবচেয়ে বেশি আনহেলদি বাট আমরা অনেকেই অর্ডার করি Can I say French fries? I was thinking. Yes. I think French fries is not healthy. Potato, I don't think has অত বেশি health benefit. And আপনার of course you put on a lot of weight. And how about the oil? Exactly. So potato to by itself is not extremely healthy. On top of that, আমরা এটাকে ফ্রাই করতেছি which is another consumption of oil হচ্ছে আমাদের so I would say যেটা অনেক commonly আমরা খেয়ে থাকি French fries is not healthy right and বাচ্চারা সবচেয়ে বেশি অর্ডার করে থাকে আমি অনেক অর্ডার করে থাকি knowing the fact যে it's not healthy right exactly আচ্ছা তো আমার নেক্সট কোয়েশ্চেন এটা হতে পারে যে ধরো বাংলাদেশি খাবার আমরা যেগুলো খাই বাংলাদেশি ফুড আই এম নট টকিং অ্যাবাউট কাচ্চি বা যেগুলো ইন্টারন্যাশনালি তারপরেও মানুষজন হয়তো চিনে বাট বাংলাদেশি নর্মাল খাবার দাবার এখনো মানে গ্লোবালি কেন অ্যাটেনশন পায় নাই এটা কারণটা কি মেইন রিজনটা হলো কি আমাদের শেফসরা এখনো ওই পজিশনে যেতে পারে নাই আমি আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল দিই আমি যখন ক্যানাডা থেকে ফেরত আসার পর when I was looking for a job here আমি ক্যানাডাতে 7 বছর মতো আমি কিচেন লাইনে কাজ করছি সো ফেরত এসে যখন আমি এখানে জবের জন্য গেছি I saw the industry up close যে
আমাদের স্যালারি স্ট্রাকচার ওয়াজ 8,000 অ্যান্ড দ্য পিপল ইন দ্য ইন্ডাস্ট্রি দ্য শেফস তারা আমাদের কমিউনিটি থেকে না বা আমাদের এই সোসাইটি থেকে তারা পড়াশোনা নিয়ে এই লাইনে আসতেছে না, রাইট? সো দ্যাটস ওয়াই আই ওয়েন্ট টু culinary স্কুল আবার। আমার কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্স ছিল, আমি এসে ঢুকে যেতে পারতাম, বাট আই ওয়েন্ট ফর মাই culinary স্কুল বিকজ আই ওয়ান্টেড টু আন্ডারস্ট্যান্ড দ্য হোল থিং, যে কেন আমরা অ্যাজ বাংলাদেশি শেফস আমরা ওই লেভেলটাতে রিচ করতে পারতেছি না। ইট ইজ নট যে ইন্ডাস্ট্রিতে টাকা দেয় না, স্যালারি স্ট্রাকচার কিন্তু কম না। আপনি প্রতিটা 5-star হোটেল যদি দেখেন, ইট হ্যাজ বিদেশি শেফ অ্যান্ড বিদেশি জেনারেল ম্যানেজার। তাদের স্যালারি আপনাকে যদি আমি বলি, ইউ ওয়ন্ট বিলিভ, ইটস মানে 0,000, ইটস ক্রেজি। বাট আমাদেরটা যদি দেখেন, ওই যে আমরা 8,000 টাকা দিয়ে স্টার্ট করি, 12,000 টাকা, 25,000 টাকা ম্যাক্সিমাম আমাদের স্যালারি হয়ে থাকে। ওয়াই ইজ দ্যাট? আমরা কি কোয়ালিফাইড এনাফ না? অফকোর্স উই আর কুকিং ওয়াইজ উই আর কোয়ালিফাইড এনাফ, বাট আমরা বাঙালি শেফসরা ওই যে এডুকেশন নিয়ে আসে না তো, সো ইউ ক্যানট গো আপ টু আ কাস্টমার অ্যান্ড টক টু দেম, বা হোটেল ওনার, রেস্টুরেন্ট ওনারদের সাথে আপনি কথা বলার মতো ওই কেপাবিলিটি থাকে না। আপনি স্টার কাবাবের কথা একটু আগে বললেন, স্টার কাবাবের খাবার কত মজা, স্টার কাবাবের বাবুর্চিকে ইউ ডোন্ট নো, চিনি না, রাইট? বিকজ সে কি একটা 5-star হোটেলের রেস্টুরেন্ট, 5-star হোটেলের শেফের মতো খাবার বানাতে পারে না? অফকোর্স পারে, বাট হি ডাজন্ট হ্যাভ দ্য ক্যালিবার ওই হোয়াইট শেফ কোট পরে বিদেশি গেস্টদের সাথে যে কথা বলবে। That's why we stand as Baburchis while they are, executive chefs. Wow. Acha. It's all in the looks and the charisma and the way they present themselves. Right. But maybe talent একই রকম। Cooking talent obviously. Cooking talent একই রকম। So বাংলাদেশি শেফ ধরো সেম বিদেশি শেফ নিয়ে আসছে, তো ফর অলসো মার্কেটিং এর একটা কাজও করে যে বিদেশি শেফ আমাদের কাছে আছে। ওই যে সাইকোলজি আমাদের হয়ে গেছে, ওরকম সাইকোলজি হয়ে গেছে যে বিদেশি শেফ মানেই মনে হয় ভালো খাবার বানাবে। বাট আমরা থাই রেস্টুরেন্টে ধরো থাই শেফ থাকে, বাট থাই শেফ যে ও কোত্থেকে আসছে, এমন হতে পারতো যে ও কিন্তু ওই থাইল্যান্ডে রাস্তার পাশে রান্না করতো। এক্স্যাক্টলি এরকমই হয়। আচ্ছা, তাকে আমরা এখানে এনে এত গ্লোরিফিকেশন, দ্য হোল থিং ইজ এ গিমিক, যে আমি দেখাচ্ছি যে বিদেশি শেফ আছে তার মানে আমার খাবার ভালো, তার মানে আমার ওই শেফকে হাই স্যালারি দিয়ে, খাবার ভালো হতে পারে বাট ওই শেফকে আমাকে হাই স্যালারি দিয়ে রাখতে হবে। আর সেখানে বাংলাদেশি একজন শেফ যে এত এক্সপিরিয়েন্স বা এত কষ্ট করে খেটে এই পর্যন্ত আসছে, তার স্যালারি হচ্ছে তার হাফও না, হয়তো হাফও না, আরো কম হয়, আরো কম। ওকে, আচ্ছা, তো বাংলাদেশ থেকে যখন কেউ বিদেশে যায়, তুমি তো বিদেশে ছিলা, বাইরে দেখবা যে বেশিরভাগই বাংলাদেশ থেকে কেউ বিদেশে গেলে হয় পাকিস্তানি রেস্টুরেন্ট খুলে, ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুলে, কেউ বাংলাদেশি রেস্টুরেন্ট খুলে না, সে বাংলাদেশি হয়েও। এটা কারণটা কি? এটা কারণ হচ্ছে গ্লোবালি আমরা ওভাবে অ্যাকসেপ্টেড না। অ্যাগেন ইট কামস ডাউন টু, আমি আপনাকে যেটা মাত্র বললাম, যে বাংলাদেশি শেফরা ওই পজিশনটা রিচ করতে পারেনি। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু রিচ দ্যাট পজিশন অ্যান্ড দেন ইউ ক্যান অনলি স্পিক অ্যাবাউট বাংলাদেশি ফুড অ্যান্ড ইন্ট্রোডিউস ইট টু পিপল। এখন আমাদের তারপরে অনেক শেফস আসতেছে বাইরে থেকে পড়াশোনা করে এসে এখানে, দে আর ওয়ার্কিং অন বিদেশি, দে আর ওয়ার্কিং অন দেশি ফুড অ্যান্ড দে আর পুটিং ইট অন দ্য ম্যাপ। বাট আপনি 10 বছর আগেও তো এরকম ছিল না। ওয়েন আই স্টার্টেড, আমি যখন বাংলাদেশে আসছি তখন জিনিসটা এরকম ছিল না। সো আমাদের ওই অপরচুনিটিটা ছিল না। সো উই হ্যাড টু মেক আ নেম ফর আওয়ারসেলভস। আমি যদি এখন বাঙালি ফুড নিয়ে কথা বলি, দেন আই হ্যাভ অ্যান অডিয়েন্স অর আই হ্যাভ আ প্ল্যাটফর্ম যেখানে আমি কথা বলতে পারবো। রাইট, আমি এখন বিদেশে যে আমি বাংলাদেশি রেস্টুরেন্ট দিতে পারবো, রাইট, যেটা বিকজ আই আন্ডারস্ট্যান্ড কীভাবে করে জিনিসটাকে করতে হবে। বাট আগে আমাদের ওই জিনিসটা ছিল না। আগে আমরা শুধু টাকার কথা চিন্তা করতাম, যে গ্লোবালি কীভাবে করে বিদেশে যেয়ে কীভাবে করে আমরা টাকা আর্ন করতে পারবো। সো ইন্ডিয়ান ফুড, পাকিস্তানি ফুড মোটামুটি সবাই চিনে, ওখানে বাংলাদেশি ফুডটা চিনে না, কেউ চিনে না, রাইট। সো ফর দ্যাট হচ্ছে বাংলাদেশি শেফসদেরকে আগে হ্যাভ টু মেক আ name for themselves. And I guess বাংলাদেশি শেফদের আরেকটু টাকা কামাইতে হবে, so that আমাদেরকে অনেক মনে করে যে আমাদের কুইজিন মনে হয় গরিবদের কুইজিন, রাইট? হ্যাঁ, which is not আমাদের ফুড কিন্তু it's nowhere less than any Southeast Asian food, right? And আমরা বাংলাদেশি ফুড চিন্তা করলে বাসা খাবার চিন্তা করি ডাল ভাত, আর ওদিকে চিন্তা করি কাচ্চি, মোরগ পোলাও। বাট এটা যে কতটা ডাইভার্স, মানে আপনি ইউ থিঙ্ক অ্যাবাউট মালাই চিংড়ি or সরষা ইলিশ, আপনি চিন্তা করে দেখেন, মানে দিজ আর দ্য ফুড দ্যাট শুড বি রেকগনাইজড বিদেশে, তাই না? অবশ্যই না। আমি অনেক সময় বাংলাদেশি খাবার যেগুলো আমাদের নর্মালি বাসায় রান্না হয়, আমি চিন্তা করি যে
কত কমপ্লেক্স বা কত ডিফারেন্টলি জিনিসটাকে করা হয়, যেখানে ধরো একটা ইন্ডিয়ান বা পাকিস্তানি ফুডে খুব একটা কিন্তু ডাইভার্সিফিকেশন নাই। না আমরা কিন্তু ভেজিটেবল নিয়ে আমরা অনেক মানে কুইজিন করি বা Right. অনেক খেলা খেলি, যে বাংলাদেশি ভেজিটেবল নেই, ভেজিটেবলের ভর্তাও হচ্ছে, সে লাউয়ের তরকারিও হচ্ছে চিংড়ি দিয়ে, সে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে আরেকটা মুড়ি ঘন্ট টাইপেরও হচ্ছে, আবার সে লাউয়ের যে খোসাটা, লাউয়ের খোসা দিয়ে লাউয়ের ভর্তাও হচ্ছে। Right. সে একটা লাউ, তাকে 3 ধরনের খাবার করে খাচ্ছি, তারপরে এর কোনো রেকগনিশন নাই। রাইট তো এই আবার লাউ দিয়ে মোরব্বাও হয়। এক্স্যাক্টলি সো লাউ একটা নর্মাল একটা ভেজিটেবল, তার কতগুলো ক্যাটাগরি হতে পারে। আর আমরা ইন্ডিয়ান আর পাকিস্তানি ফুডের মধ্যে কি জানি, হায়দ্রাবাদি বিরিয়ানি, আমি ওদেরকে ডিমিন করছি না, বাট স্টিল চিকেন টিক্কা মশালা, হান্ডি বিরিয়ানি, এগুলাই তো এগুলো প্রতিদিন খেতে তো ভালো লাগে না। রাইট ইট অল ডিপেন্ডস অন শেফ। এখন বাংলাদেশে আমি যদি আপনাকে বলি, ঠিক আছে, আপনি বাংলাদেশি টপ শেফ কতজনের নাম আপনি জানেন, রাইট? বাট ইন্ডিয়াতে আমরা এটা কত আগের থেকে দেখে আসতেছি। সঞ্জীব কাপুরকে আপনি টিভি ছোটবেলা থেকে আমরা টিভিতে দেখে আসি। সো ওভাবে করে ইন্ডিয়ান ফুড অনেক আগে গেছে আর কি। আগে গেছে, রাইট। তো প্রথমে আমি তোমাকে একটা জিনিস এক্সপ্লেন করতে বলবো আমাদের অডিয়েন্সকে, যে মিশেলিন স্টার এই অ্যাওয়ার্ডটা যে দেওয়া হয় ফুডদেরকে, বাংলাদেশে কিন্তু কোনো রেস্টুরেন্ট মিশেলিন স্টার অ্যাওয়ার্ড পায় নাই। যেখানে থাইল্যান্ডের একটা গলির তোমিয়াম স্যুপ বানায়, তাকেও কিন্তু মিশেলিন স্টার দেওয়া হয়। সো এই মিশেলিন স্টারটা কি, এবং বাংলাদেশে যদি মিশেলিন স্টার কোনো রেস্টুরেন্টকে দেওয়া হয় তাহলে কোনটা হবে? Okay, so Michelin Star is basically it's a recognition. এটা অনেক আগে এই জিনিসটা স্টার্ট হয়েছে। মিশেলিন স্টার হলো কি কামস ফ্রম দ্য মিশেলিন টায়ার্স। গাড়ি মিশেলিন টায়ার হয় না? সো টায়ারের একটা কোম্পানি আর কি, মিশেলিন নামে একটা টায়ারের কোম্পানি আছে। সো ওটা তাদের থেকেই আসছে। বেসিক্যালি হোয়াট দে ইউজ টু মিন, যে দূরে রেস্টুরেন্ট আছে, এটাতে যেতে কীরকম সময় লাগবে অ্যান্ড ইজ ইট ওয়ার্থ ইট। সো ওরা টায়ারের অ্যাড করতো, মিশেলিন টায়ারের অ্যাড করতো, যে হ্যাঁ 1 স্টার রেস্টুরেন্ট, 2 স্টার রেস্টুরেন্ট অ্যান্ড 3 স্টার রেস্টুরেন্ট, মানে যত ভালো, মানে আপনি ট্রাভেল করে অত দূরে যাবেন নাকি। আচ্ছা, সো ওখান থেকে মিশেলিনের কনসেপ্ট আসছে, অ্যান্ড নাও ইট হ্যাজ বিকাম লাইক আ গ্লোবাল থিং। অ্যান্ড বাংলাদেশে মিশেলিন স্টার রেস্টুরেন্টস নাই বিকজ পিপল হয়তো বা কেউ অ্যাপ্লাই করে নাই, অর পিপল ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ ইট, যে আপনাকে একটা কনসেপ্ট অ্যাকচুয়ালি থাকতে হবে ইন অর্ডার টু হ্যাভ মিশেলিন স্টার। ইটস নট জাস্ট যে খাবার মজা হলে আপনি মিশেলিন স্টার করতে পারবেন। ইট হ্যাজ টু হ্যাভ আ কনসেপ্ট অ্যান্ড দেন ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ফর ইট। আপনি অ্যাপ্লাই করবেন, তারপর ইউ গেট সিলেক্টেড, তারা আসবে, এসে আপনার রেস্টুরেন্ট ভিজিট করবে, তারা আপনার পুরো প্রোফাইলটা দেখবে প্রতিটা ক্রাইটেরিয়া আপনার ম্যাচ করে নাকি, অ্যান্ড অনলি দেন ইউ ক্যান be a Michelin star restaurant. সো বাংলাদেশে যদি কোনো ফুড বা রেস্টুরেন্টকে মিশেলিন স্টার দিতে বলা হয় তোমাকে, তাহলে তুমি কোনটাকে দিবা? কলকাতা কাচ্চি। কলকাতা কাচ্চি, 100%. even I want to go there It has a story. It has the best food. They're very limited to what they do, and the chef himself জিনিসটা পুরোটা করে। So it would be কলকাতা কাচ্চি। আমরা অনেক মিসকনসেপশন থাকে যে মিশেলিন স্টার রেস্টুরেন্ট মনে হয় আপনার 5 স্টার লেভেলের ফুড হইতে হবে, ফাইন ডাইনিং স্টাইলের প্রেজেন্টেশন হতে হবে। ইটস নট নেসেসারি। It has to have a story, it has to have a concept, and ওই যে বাকি পুলটা থাকতে হবে, যে মানুষকে নিয়ে যাবে ওখানে, ওইটা থাকতে হবে। ওকে, সো কলকাতা কাচ্চি আমি কিন্তু খুব তাড়াতাড়ি খাবো। প্লিজ আপনি ট্রাই করে আমাকে জানান কেমন লাগছে। হ্যাঁ, অবশ্যই তোমাকে জানাবো। আরেকটা আমি বলতে পারি, হ্যাঁ বলো। হবে না বিকজ অফ ক্লিনলিনেসও ম্যাটার করে। ইট হ্যাজ টু বি এ ক্লিন, হাইজিনিক, ওইটাও ম্যাটার করে। বা যদি শুধু ফুডের জন্য হতো, আমি স্টার কাবাবকে বলতাম যে ইট হ্যাজ দ্য পোটেনশিয়াল টু বি এ মিশেলিন স্টার। ওয়াও, আচ্ছা, ফুড নাইস। তোমার স্টার কাবাবের কোন খাবারটা পছন্দ? চিকেন টিক্কা এখনো একই রকম আছে কিনা জানি না। খিরি কাবাব, ওকে, চিকেন টিক্কা এন্ড খিরি কাবাব। আচ্ছা, তো সেগমেন্ট 4 আমরা আসলে অনেকগুলো সেগমেন্ট চলে আসছি। এখন লাস্টে আমি তোমার মেইন ইমোশনে একটু হাত দিতে চাই, যে তোমার এই যে জার্নিটা টু বিকামিং দ্য শেফ, বাংলাদেশে এখন তোমাকে এক নামে চিনে সবাই, এই ড্রিমটা তুমি কবে থেকে দেখছো? সো আমি 2007 থেকে কাজ করি। 2007 থেকে আমি রেস্টুরেন্টে কিচেনে কাজ করতাম, বাট আমি তখন জানতাম না যে এটাকে আমি প্রফেশনালি নিতে চাই। তখন জাস্ট মনে হতো পড়াশোনার পাশাপাশি পকেট মানি লাগবে, এই জন্য করতেছি। অ্যান্ড দেন আফটার মাই গ্র্যাজুয়েশন আমার মনে হয়েছে যে না, কর্পোরেট জব করবো না, দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু ডু। বিকজ তখন আমি অনেক এনজয় করতাম এভরিথিং, মানে দ্য হোল
act of work, the whole line of work, যে rush কাজ করতেছি, গরম মানুষজন আসতেছে, rush hour হইতেছে, everything আমার ভাল লাগতো আর কি। Also creating food, right? মানুষজন ডাকতেছে, এটাকে কমপ্লিমেন্ট করতেছে ফুড, ওই জিনিসটা ভালো লাগতো। তখনও জানতাম না যে এটাকে প্রফেশনালি নিব। ড্রিম আই থিঙ্ক স্টার্টেড when I came back. এখানে আসছি, এসে বাবার সাথে কাজ শুরু করছি, তখন I realized, no, that's not what I want to do. I want to still work in the kitchen. So তখন থেকে আমি কিচেনে বাংলাদেশের কিচেনে ঢুকার ওয়েজ বের করলাম। দেন আই রিয়েলাইজ যে না, এটা তো মানে পড়াশোনা ছাড়া হবে না। হ্যাঁ, কানাডায় কিচেনে কাজ করাটা বেটার ছিল না বাংলাদেশের থেকে? হ্যাঁ, of course, because there was a lot of learning. নতুন শেফদের থেকে মানে সরি, এক্সকিউজ মি, এক্সপিরিয়েন্সড শেফদের থেকে শিখতে পারতাম, রাইট? বাংলাদেশে এসে যখন দেখছি যে ইউ ক্যান অনলি লার্ন হাউ টু মেক ফুড, কিচেনে যে আরও অনেক কাজ আছে, অনেক কিছু ফলো করার আছে, রাইট? হাইজিন বলেন বা ক্লিনলিনেস বলেন, বা কিভাবে করে স্টক করতে হয়, কিভাবে করে অর্ডার্স দিতে হয়, ওগুলো এখানে কোনো কিছু নিয়মের মধ্যে ছিল না। সো তুমি বাংলাদেশে না আসলে, কানাডায় যদি থেকে যেতা, তাহলে আমরা কি পেতাম? আমরা তো মিস করতাম। সো তুমি এখন যে তোমার culinary স্কুল আছে, তোমার যে নলেজ আছে, তুমি যা যা শিখেছো, অ্যান্ড ইউ আর সো প্যাশনেট অ্যাবাউট ইট, তুমি এগুলো আমাদের মধ্যে স্প্রেড করো, মেক মোর পিপল লাইক ইউ। Of course. আমার culinary স্কুল খোলার পিছনে রিজনটাই এটা, যে I want to make educated chefs, so that আমরাও ওই জায়গায় রিচ করতে পারি যেখানে we can be head chefs, executive chef of 5-star hotels. We do not need foreign chefs. লাখ লাখ টাকা দিয়ে ফরেন শেফস আনার কোনো দরকার হবে না যদি আমরা এডুকেশন নিয়ে এই লাইনে আসতে পারি। ইভেন আমাদের এখান থেকেও কেউ বাইরে গিয়ে কাজ করতে পারে 100%। হ্যাঁ, যদি এডুকেশন থাকে, যদি ফর্মাল ট্রেনিং থাকে, আই থিঙ্ক অনলি দেন ইটস পসিবল। 100%। And অনেকে চলে যায়, আমার অনেক স্টুডেন্টস বাইরে চলে যায়, বাট আই অলওয়েজ টেল দেম, it's as a chef, it's best you go explore, but then come back, because we need you as well. Exactly. Because আমরা যদি গ্রো করতে চাই অ্যাজ আ ইন্ডাস্ট্রি, আমাদেরকে বড় হতে হবে, and এটার জন্য সবাইকে একসাথে মিলে কাজ করতে হবে। ওকে, আচ্ছা, এখন তোমার প্যারেন্টসের জায়গাটা একটু যদি আমি বলি, যে প্যারেন্টসরা তো চায় যে ছেলে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, কেউ কখনো বলে না যে বাবুর্চি হবে, রাইট? তো তোমার প্যারেন্টসের স্টোরিটা একটু বলবা? আমারও সেম ছিল, আমার কেসটাও প্রিটি সিমিলার, যে আমি ব্যাচেলার্স করে ফেরত আসছি, অ্যান্ড দেন অবভিয়াসলি নর্মালি যেটা করে যে হয় এখানে কোনো, আমি মার্কেটিংয়ে গ্র্যাজুয়েট করছি, সো কোনো মার্কেটিং ফার্মে কাজ করব অথবা বাবার সাথে ব্যবসা করব, ওটাই ছিল জিনিসটা। বাট দেন আই ডিসাইডেড টু ফলো মাই প্যাশন। সো তখন যখন আমি বলি আব্বুকে যে আমি কিচেনে কাজ করতে চাই, অ্যান্ড এটার জন্য আমি পড়াশোনা করার জন্য, এই লাইনে পড়াশোনা করার জন্য আমি মালয়েশিয়াতে যেতে চাই, সো ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর মি টু এক্সপ্লেইন ইট টু হিম, বিকজ এটা বোঝার কথা না, নাও দ্যাট আই থিঙ্ক অফ ইট, যে এটা বোঝার কথা ছিল না তখন, যে আমি ব্যাচেলার্স শেষ করে আসছি, আবার বাবুর্চি হওয়ার জন্য culinary স্কুলে যাব, and that too, world-এর one of the best culinary schools, so which is very expensive. So ইনভেস্ট করলে আমি করব হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়তে যাও, অ্যাস্ট্রোনট হতে যাও, তাহলে ইনভেস্ট করব, বাবা মা হিসেবে তুমি মাস্টার্স করো, why culinary school, why বাবুর্চি, তাও with such expense. But I clearly remember this, আমি একটা লেটার লিখে দিছিলাম ওনাকে, যে this is the last time আব্বু আমাকে তোমার হেল্প আউট করতে হবে, বিকজ ফাইন্যান্সিয়ালি তো অবভিয়াসলি হি হ্যাড টু হেল্প মি আউট, সো দিস ইজ দ্য লাস্ট টাইম ইউ হ্যাভ টু হেল্প মি আউট। অ্যান্ড আব্বু আমাকে জিজ্ঞেস করছিল যে এটা ক্যারিয়ার পার্সপেক্টিভ কী হবে তুমি এটা করার পর, অ্যান্ড দেন উইথাউট ইভেন থিঙ্কিং, আমার কিন্তু এটা প্ল্যানে কখনো ছিল না, উইথাউট ইভেন থিঙ্কিং আই রোট টু হিম যে when I come back I will make a career out of it and you will see me on TV. আমি জানতাম না, but somehow I manifested this, and I truly believe in manifesting. So আমি আমার লাইফে যতগুলাই মাইলস্টোনস রিচ করছি, I knew I would be here way before anything even happened. Okay. আমি জানি না আপনি বিশ্বাস করবেন না কেউ কিভাবে করে নেবেন, when I came back, I used to watch a lot of podcasts, and somehow I manifested যে I would be in podcasts, right, a lot. And আমি আজকে যখন এখানে আসছি, আমি এসে আপনাকে বলছি it's a really nice set, because in my mind I have always thought যে আমি এখানে বসে কথা বলবো. Wow. It's unreal. Because এটা হওয়ার কথা না, I'm just a baburchi, I'm just a glorified baburchi. I'm not supposed to be here. I just finished my TED talk last week, so it
ওই যে আমার মাথা এখনো প্রসেস করতে পারে না যে হাউ ডিড আ বাবুর্চি লাইক মি ফ্রম পুরান ঢাকা is giving a TED Talk speech now. But then that being said, I know I have manifested it a long time ago. Right, exactly. And also I guess তোমার মা বাবার দোয়া ছিল তোমার উপরে। Of course. Without it আমি পারতাম না। The huge support ছিল আমার বাবা মার। আর প্যারেন্টসের ব্যাপারটা এটাই থাকে যে প্যারেন্টসরা সবসময় বাচ্চাদের ভালো চায়, অ্যান্ড ওরা মনে করে যে হ্যাঁ আমি যেভাবে চিন্তা করতেছি ওভাবেই আমার বাচ্চা যদি আগায় তাহলে ওর ভালোই হবে, কেউ কখনো খারাপের জন্য বলে না। বাট অনেক সময় হয় কি যে বাচ্চাটা থাকে না সেও অনেক ট্যালেন্টেড থাকে, তো তুমি ওই পার্টটাই ছিলা যে তুমি ইউ আর এক্সট্রিমলি ট্যালেন্টেড, তুমি জানতা যে তুমি যেখানে যাবা ওখানে তুমি শাইন করবা, আর দিস ইজ ইয়োর প্যাশন। সো প্রবাবলি দুই দিক থেকে মিলে গেছে, দে নিউ যে তুমি হয়তো পারবা, দে হ্যাড দ্যাট কনফিডেন্স ইন ইউ, আমার কাছে মনে হয়। হ্যাঁ, of course. My mom had a lot of confidence in me because I remember my mom telling me, যাও, you will figure this out, হয়ে যাবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। মা বাবার দোয়া থাকলে আই গেস অনেক কিছু হয়ে যায়। মা বাবার দোয়া ছিল, and then of course the support, যে মা বাবা তখন সাপোর্ট ছিল, মাই ওয়াইফ সাপোর্টস মি নাও, বিকজ এই ইন্ডাস্ট্রিটা তো ভেরি ডিফিকাল্ট। আমি আপনাকে যেটা বললাম যে আমি আজকে থেকে বাসায় ডিনার করবো না, দ্য ডে আই ডিসাইডেড যে আমি এই লাইনে কাজ করবো, রাইট, আই ডিসাইডেড যে আমি বাসায় ডিনার করবো না আজকে থেকে, ফ্যামিলির সাথে ডিনার করবো না, বিকজ আমি তো রাতে কাজে থাকবো, আই উইল বি মেকিং ডিনার ফর দেম, রাইট, আমি আর দাওয়াতে যাবো না। সো ইটস স্যাক্রিফাইস ফর দেম অ্যাজ ওয়েল, যে আচ্ছা ঠিক আছে নাইমার কখনো আমাদের সাথে ডিনারে থাকবে না, উইকে একদিন হয়তো বা থাকবে। আসলে এভাবে চিন্তা করি না যে আসলে শেফরা কখন আমরা যে ডিনার করি আমরা বাসায়, ওরা কি করে রেস্টুরেন্টে, তো ওরা বিজি। হ্যাঁ, আচ্ছা, এটা এইভাবে চিন্তা করি নাই আমরা। ইট ইজ আ ক্রেজি কমিটমেন্ট যে আমি আজকে থেকে ঈদে আর আপনাদের সাথে থাকবো না, সো ওটা তো তাদের জন্য স্যাক্রিফাইস, রাইট। আচ্ছা নাইম, আমাদের যে সিজনের যে সবচেয়ে বিগেস্ট ইভেন্টসগুলো থাকে সেই সময় তো তোমাদের রেস্টুরেন্ট অনেক বিজি থাকে, সেই সময়গুলো কি আসলে? সো আমাদের রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বিজিয়েস্ট ডে হলো গিয়ে ঈদের সেকেন্ড ডেতে, আচ্ছা, আর ভ্যালেন্টাইন্স ডে, এই দুটো দিন সবচেয়ে বেশি বিজি থাকে। এরপর থার্ড মেবি ঈদের দিন। আচ্ছা, তো তোমার ওয়াইফ এটা কিভাবে নেয়? So my wife is a chef as well. So তাকে তো এক্সপ্লেনেশন দিতে হয় না, বিকজ তারও কাজ থাকে। So she works in a restaurant. She owns another restaurant. আচ্ছা, so ওই যে তাকে এক্সপ্লেনেশন দেওয়ার কিছু নাই, বিকজ তারও তো ঈদের দিনও কাজ থাকে, তার ভ্যালেন্টাইন্স ডে তে কাজ থাকে। সো ওই কমিটমেন্টটা আছে আর কি, যে আচ্ছা ঠিক আছে আমরা একসাথে ঈদ, ভ্যালেন্টাইন্স ডে অর এনি হলিডে স্পেন্ড করতে পারতেছি না, বা যখন অফ টাইম তখন আমরা একসাথে। আচ্ছা, ওকে, তো দ্যাট মিনস ওই যে ডাক্তারকে বিয়ে করে, শেফকে বিয়ে করা উচিত, অফকোর্স। আচ্ছা, তো তোমার ওয়াইফের সাথে তোমার কম্প্যাটেবিলিটি কি এর জন্য তুমি বলবা যে বেটার, বিকজ তোমরা দুজনেই একই প্রফেশনে আছো? I think so. এর জন্য better, because there's a lot to talk about. There's all the business ideas that you can talk about. আমি in general আমি খুব একটা social person, আমি আর কিছুই করি না, I'm a very disciplined routine আমি মেনটেন করি, so আমি শুধু কাজ নিয়েই কথা বলি। so যদি if she wasn't a chef তাহলে হয়তো বা এই জিনিসগুলা বুঝতো না, and then তার যে problems, work related problems or career related problems, ওগুলো আমাকে easily explain করতে পারে, because we're from the same industry. আচ্ছা, তাহলে তো তোমার কোনো ফ্রেন্ডও থাকার কথা না। Who's your best friend? I would ask you. আমার খুব small একটা group of friends আছে, like my boys. So I thought you would say your wife is your best friend. I am disheartened. No, my wife is definitely one of my best friend. She's the closest person to me, of course. But yeah, I think you are supposed to, or you're allowed to have your boys, right? Exactly. আমার ছোটবেলা থেকে, মানে আমার স্কুল লাইফ থেকে, I have a few friends and they have been with me throughout. So no new friends. Okay, nice. আচ্ছা, তো তুমি পপুলারিটি পাওয়ার পর এরকম কি দেখছো যে তোমার ফ্রেন্ডরা জেলাস হয়ে অনেকে তোমার ছেড়ে চলে গেছে, এরকম হয় ইউজুয়ালি? রাইট, নো, अगेन যেটা বললাম যে আমার খুবই ছোট একটা সার্কেল আমার, অ্যান্ড আই ডোন্ট ডু এনিথিং এলস, রাইট। আমি এই কাজই করি, অ্যান্ড দিস ইজ হোয়াট আই ডু। সো জিমে যাই, হ্যাঁ। সো মাই রুটিন ইজ ভেরি ভেরি রুটিনটা কি তোমার বলো? আমি সকালে ফজরের সময় উঠি, নামাজ পড়ে I drink a lot of coffee and then I go to the gym. Okay. Ashi ফেরত এসে I start work. And then সারাদিন throughout the day আমি different জায়গায় কাজ করি. I have my restaurant. I do consultation. I have my family business যেটা পুরান ঢাকায়. So I go to পুরান ঢাকা every day. আমি আরো দুটা নতুন রেস্টুরেন্ট খুলতেছি. A Thai restaurant with my wife. So, wow.
হ্যাঁ, সো ওটা নিয়ে আমরা কাজ করি, অ্যান্ড দেন আই এম ওপেনিং আপ অ্যানাদার স্টেক হাউস, ভেরি সো গুড। এগুলো নিয়ে কাজ করি। অ্যান্ড দেন তুমি তো মাল্টি কুইজিন আসলে তোমার এক্সপিরিয়েন্স আছে। ইউ আর ইন লাইক মালয়েশিয়া, ইউ ওয়ার্কড where are the countries you worked? সো আমি ক্যানাডাতে প্রথমে একটা থাই রেস্টুরেন্টে কাজ করতাম, দেন ফর দ্য লংগেস্ট টাইম আই ওয়ার্কড ইন অ্যান ইটালিয়ান রেস্টুরেন্ট, একটা ইটালিয়ান So you শেফের know আন্ডারে। Thai, you know Italian, Then I came back and went to a French culinary school. you know French cuisine. হ্যাঁ, সো culinary school আমাদেরকে all sorts of cuisine শেখানো হয়েছে, and then I went to Nobu, which is the best Japanese restaurant in the world. So I worked there for a bit. Wow. ফেরত এসে আমি উমাইতে কাজ শুরু করছি, সো Umai. উমাই was Japanese as well. Japanese as well. হ্যাঁ, সো So এটাই। okay, মাল্টি কুইজিন, একদম সব ধরনের কুইজিন তুমি পারো। আই গেস তোমার আমি বলবো যে আরো অনেক ধরনের রেস্টুরেন্ট খোলা উচিত। বাংলাদেশে অথেন্টিসিটির খুব অভাব। জি, অথেন্টিক বলে কিন্তু খেয়ে দেখি যে না নর্মাল। রাইট। তো আচ্ছা, তো এখন আমার নেক্সট কোয়েশ্চেন আমি যদি চলে যাই, রেস্টুরেন্ট বিজনেস। সো রেস্টুরেন্ট, আমি একটা রেস্টুরেন্ট স্টার্ট করবো আজকে থেকে। জি। আই ডোন্ট ওয়ান্ট টু নো বিজনেস সিক্রেটস, বাট 3টা স্টেপ যদি বলো যে রেস্টুরেন্ট খোলার জন্য কি করতে হবে। ওকে, আমি আপনাকে 3টা কি পয়েন্টস বলতে পারি যেটা আপনার লাগবেই, which is the most important thing. You need a concept, you need a proper menu, and you need a really good location. ওকে, এই 3টা জিনিস is the most important thing. যে আমি আই থট থার্ড উইল বি শেফ। no, আপনি রেস্টুরেন্ট obviously you need a chef, Okay. right? But আপনার রেস্টুরেন্ট সাকসেসফুল রেস্টুরেন্ট করার জন্য, আর সাকসেসফুল রেস্টুরেন্ট আমি বলবো না নিডস আ বিগ শেফ, অর আপনি বাসা থেকে যে আপনার খাবার বানায়, লেটস সে আমি আমার মার রেসিপি দিয়ে, রাইট, আমি আমার মার রেসিপি দিয়ে হাউস হেল্প দিয়েও কিন্তু আমি একটা রেস্টুরেন্ট চালাতে পারি। ফুড উইল বি রিয়েলি গুড। একটা হাই এন্ড ম্যানেজার রেখে আমি রেস্টুরেন্ট চালাতে পারি। সো ইটস নট নেসেসারি যে আপনাকে একটা ভালো শেফ লাগবে, ওকে, বাট দিস থিংস আর অনেক ইম্পর্টেন্ট। ইটস দ্য কনসেপ্ট, আপনি কীভাবে করে করতে চাচ্ছেন রেস্টুরেন্টটা, দ্য মেনু, কী খাবার সেল করতে চাচ্ছেন, অ্যান্ড অবভিয়াসলি দ্য লোকেশন। ওকে, নাইস। লোকেশনটা অনেক ম্যাটার করে ইন টার্মস অফ রেস্টুরেন্টস। আচ্ছা, মিনিমাম কত টাকা ইনভেস্ট করতে হয় একটা ছোট একটা রেস্টুরেন্ট খুলতে চাই আমি? ইট কমপ্লিটলি ডিপেন্ডস। আপনার ডাইন ইন না, টেক অ্যাওয়ে। টেক অ্যাওয়ের জন্য আপনার অল ইউ নিড ইজ আ গুড কিচেন, দ্যাটস ইট। আজকাল তো অনেক ক্লাউড কিচেন করতে। হ্যাঁ, ক্লাউড কিচেন। প্যাকেজিংয়ের জন্য আপনার যতটুকু মিনিমাম ইনভেস্টমেন্ট লাগবে, দ্যাটস ইট। আচ্ছা, মানে ফুডটা প্যাকেজ করব কিভাবে? হ্যাঁ, প্যাকেজ করার জন্য যতটুকু লাগে, দ্যাটস ইট, আর কিছুই প্রয়োজন নাই। আচ্ছা আচ্ছা, ডেলিভারি কোম্পানিগুলার যে 25% নিয়ে নেয় মার্জিন, জি, ওটা কিভাবে দেখো? ডু মানে তোমার কি এই ডেলিভারি কোম্পানিগুলোর জন্য কি রেস্টুরেন্টের লাভ হয় নাকি কি হয়, জিনিসটা কি? মোস্ট অফ দ্য রেস্টুরেন্ট ওনার্স হয়তো আমার সাথে এগ্রি করবে না, বাট আই সি ইট ইন এ ভেরি পজিটিভ ওয়ে। আই সি ইট অ্যাজ আ মার্কেটিং স্ট্র্যাটেজি, যে আমি একটা প্ল্যাটফর্ম পাচ্ছি যেখান থেকে আমার ডেলিভারি হচ্ছে। ইয়েস, আমাকে 100 টাকার ভিতরে 25 টাকা দিয়ে দিতে হচ্ছে তাদেরকে, বাট ইউনো মিনিমাম লাভও যদি হয়, উইথাউট দ্যাট ফুড ডেলিভারি কোম্পানি আমার ওই সেলটা হতো না। আই এগ্রি। আমার ভলিউমটা অনেক বেড়ে যায় আর কি। সো আই ডু নট সি দেম অ্যাজ এনি সর্ট অফ থ্রেট। মোস্ট অফ দ্য পিপল মনে করে যে আচ্ছা ঠিক আছে, আমি খাবার বানাইতেছি, আমি নিজে ডেলিভারি কোম্পানি দিয়ে চালাই দিব। ভেরি টাফ। হ্যাঁ, ভেরি টাফ। অ্যান্ড ওই যে প্ল্যাটফর্ম লাইক ফুড প্যান্ডা, রাইট, আপনি যাচ্ছেন যে দ্য রিচ দে হ্যাভ, দ্য রিচ দে হ্যাভ, অবভিয়াসলি ওটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওটার জন্য মেইনটেইনিং দ্য ডেলিভারি ম্যান ইটস ভেরি ডিফিকাল্ট। ডেলিভারি এই প্রফেশনে তো কেউ এমনিতে ঢুকতে চায় না। সো ডেলিভারি ম্যানরাদেরকে যে অ্যারেঞ্জ করা বা ওদেরকে চালানো, এটা খুব ডিফিকাল্ট আমার কাছে মনে হয়। অ্যান্ড আই অ্যাবসলিউটলি অ্যাগ্রি উইথ দ্যাট। এরকম ডেলিভারি কোম্পানিসগুলো থাকা উচিত সো দ্যাট রেস্টুরেন্ট বিজনেস আরও ফ্লারিশ করে। অ্যাবসলিউটলি, আই গেস ইটস পজিটিভলি ইম্প্যাক্টিং দ্যাম। ইউ ক্যান টেক ইট অ্যাজ মার্কেটিং, যে আমার একটা প্ল্যাটফর্মে প্রতিদিন লাখ লাখ মানুষ যে ঢুকেই দেখতেছে আমার রেস্টুরেন্ট এক্সিস্ট করে। এটা তো আপনাকে এমনি, এটা তো মার্কেটিং। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমরা মার্কেটিংয়ের জন্য কত টাকা খরচ করি। আচ্ছা, বাংলাদেশে ইউজুয়ালি হয় কি, রেস্টুরেন্টগুলো হাইপের উপরে অনেকটুক স্টার্ট হয়, হাইপ হয়। ছোট বাচ্চা কাচ্চা, টিনেজার্স দেখে আমি ছোট বাচ্চা কাচ্চা বলি, ওরা যায়, এরপর 2-3 বছর পর রেস্টুরেন্টটা বন্ধ হয়ে যায়। এটার কারণটা কি? সো এটা একটা সাইকেল থাকে রেস্টুরেন্টে। ইউজুয়ালি ইউ গেট বোর্ড অফ হ্যাভিং দ্য সেম ফুড। সো ওই সাইকেলটা থাকে, এটা সবাই যায় এটা দিয়ে। সো তখন কিছু স্ট্র্যাটেজিস আছে, এটা বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে। কিছু স্ট্র্যাটেজিস আছে যেগুলো আপনি যদি করেন তাহলে ইউ ক্যান গেট ব্যাক অন দ্য টপ। বাট
usually people don't know about it or they give up. আচ্ছা যে হচ্ছে না কেন, গেস্ট আসতেছে না কেন, ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, দে ইউজুয়ালি ওয়ার্ক অন মার্কেটিং। আচ্ছা ঠিক আছে, সেম ফুড রেখে ডিফারেন্ট সর্ট অফ মার্কেটিং করে, ফেসবুকে ধুমায় বুস্ট করতে থাকে। আই গেস আমি তোমাকে একটা জিনিস বলবো যে তোমার যেহেতু culinary স্কুল আছে, আই উড সাজেস্ট যে অনেক শো দেখেছি আমি যে রিস্ট্রাকচার করে রেস্টুরেন্টগুলোকে, জি ইভেন ম্যানেজমেন্ট রিস্ট্রাকচার করে, ওদের সিস্টেম, ওদের মেনু। এইখানে কি তোমার কাজ করার ইচ্ছা আছে? So আমি কনসালটেশন করি, I do a lot of consultation for restaurants. ওটা part of it is managing or ঠিক করে দেওয়া ব্যবসার দিকটা, সো করতেছি ওটা ফ্রিল্যান্স হিসেবেই করি, আমার কোনো স্পেসিফিক কোম্পানি নাই, বাট আই থিঙ্ক ইউ শুড ডু ইট। যারা আমাদের পডকাস্ট দেখতেছে যদি রেস্টুরেন্ট ওনার হয়ে থাকে, আই থিঙ্ক তুমি অনেক ভালো সাজেশন দিতে পারবা। মেনুতে কিছু একটা গড়বড় আছে, তুমি এটা ঠিক করে দিলা, রেস্টুরেন্টে ডেকোরে প্রবলেম আছে, লাইটিংয়ে প্রবলেম আছে, এই জিনিসগুলো কিন্তু তোমার যেহেতু এক্সপিরিয়েন্স আছে, ইউ ক্যান ফিক্স দিস। লাইক উই নিড আ কনসালটেন্ট ইন দিস ফিল্ড। আই ফিল লাইক ইটস লাইক বেসিক একটা জিনিস এখন লাগবে আমাদের এটা। তো আই গেস আমরা এন্ড অফ দ্য পডকাস্টে চলে আসছি। ইট ওয়াজ ভেরি নাইস। আমি এখন তোমার লাস্টে একটা র্যাপিড ফায়ার না খেলে তোমাকে যেতে দিব না। জি, সো লাস্টে র্যাপিড ফায়ারও কিচেন অ্যান্ড কুকিং রিলেটেডই হবে, সরি, বাট আমি তোমাকে ওই রিলেটেডই রাখছি একটু, বিকজ পিপল তোমাকে দেখে অনেক ইন্সপায়ার্ড। আমার এই পডকাস্ট দেখেও কোন দিকে আসলে ওর ইন্সপিরেশন হবে, সে হয়তো ড্রিম করতেছে যে আমি আমার বাবা মাকে বুঝাবো। তোমাকে এই পডকাস্টে ওর বাবা মাকে দেখাবে, বলবে যে দেখো উনি যদি করতে পারে আমিও তো করতে পারবো, রাইট। ইউ নো। And I want to say this to everyone, আমি যদি করতে পারি, আপু আমরা we're from the same school, right? আমি জানি না আপনার মনে আছে নাকি, I was one of the worst students. আমি সবসময় আমাদের রিপোর্ট কার্ড ডেজে আমি নিজে থেকে খারাপ স্টুডেন্ট ছিলাম। No, I was the worst. আমি নিজে থেকে আমার নাম খুঁজতাম। আমি ওই যে বললাম যে if you tell people যারা আমাকে তখন চিনতো যে this is what I do, like I go to podcast and মানুষজনকে inspirational কথা বলি, মানুষজন বিশ্বাস করবে না, but that being said, আমি যদি করতে পারি, I believe anyone can do it if you just follow your passion. Of course you have to have that in you. hard working হইতে হবে, of course. আর মানুষ কি বলে এটা নিয়ে তুমি আর ভাবো? Not at all. একদম না, এটা নিয়ে ভাবা যাবে না। মেইন কথা হচ্ছে সেটা। আমাকে যারা বলতো যে বাবুর্চি হয়ে কি হবে, those are the people আমাকে ফোন করে এখন বলে যে can I get a discount in your restaurant? No, even better, যে আমার ছেলের সাথে একটু কথা বলে, তাকে একটু বুঝাও, তারা অন্য লাইনে চলে যাচ্ছে বা তারা পড়াশোনায় বা কাজে মনোযোগ দেয় না, ইন্সপায়ার করো তাদেরকে। সো ইটস ক্রেজি, দ্য হোল 360 যেটা আমার লাইফে হয়েছে, ইট ইজ ক্রেজি। অনেক কিছু এগুলোই তো মিরাকলগুলোই হয় আমাদের সামনে, আমরা বুঝি না। তো র্যাপিড ফায়ারে আমরা চলে যাই। নাইম, তোমার জন্য ফার্স্ট র্যাপিড ফায়ার রাউন্ডের কোয়েশ্চেন হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই ক্রিস্পি করব কিভাবে? ডাবল ফ্রাই, ফার্স্ট টাইম আপনি লো হিটে ভাজবেন, শুকাবেন, তারপরে সেকেন্ড টাইম হাই হিটে ফ্রাই। ফ্রাই করার পর অয়েল চিটচিটে করে, ওটা কমাবো কিভাবে? আমরা ইউজুয়ালি ওটাকে টিস্যুতে দিয়ে দিই, বাট ডোন্ট ইউজ টিস্যু, এটাকে আপনি কুলিং র্যাকে দিবেন, তাহলে ইট উইল বি ওকে। আচ্ছা, সেম অয়েল কয়বার ইউজ করা যায় কিচেনে? বাসার জন্য 3-4 টাইমস। আর রেস্টুরেন্টের জন্য? রেস্টুরেন্টের জন্য যদি আপনি রিফিলটা বারবার করতে থাকেন, তাহলে ওই যে 4-5 টাইমস ম্যাক্সিমাম, এটাই ইজ আইডিয়াল। পেঁয়াজ বেরেস্তা করার সময় পুড়ে যায়, কি করব? লো হিটে সময় নিয়ে ভাজতে হবে। ইউ ক্যান নট বি লাইক তাড়াহুড়ো করে আপনি বেরেস্তা ভাজতে পারবেন না, ইট হ্যাজ টু বি আস্তে আস্তে করে, লম্বা সময় নিয়ে। অ্যান্ড ইউ হ্যাভ টু নো যে কখন দেখে বুঝতে হবে, ওই গোল্ডেন ব্রাউনে আপনাকে উঠায় ফেলতে হবে। ওখানেই তো সমস্যা হয়ে যায়, মানে আচ্ছা আরেকটু বাকি আছে, ওখানে পড়ে যায়, সমস্যা হয়ে যায়। আচ্ছা, খাবারে লবণ বেশি হয়ে গেছে, রেস্কিউ কি? ইউ ক্যান পুট আ ভেজিটেবল ইন ইট, আপনি আলু দিয়ে দিতে পারেন, অথবা যদি লিকুইড থাকে তাহলে স্টক বা পানি দিয়ে ওটাকে আরেকটু আচ্ছা মানে লবণটাকে মিনিমাইজ করে আনতে পারবেন। ওকে, আলু দিতে পারবেন। আপনার যদি লেটস সে গরুর মাংসতে যদি বেশি লবণ হয়ে যায়, ছিলকা সহ বা জাস্ট পিল করে একটা আলু দিয়ে দিবেন, সময় মতো আলুটা উঠাই দিবেন, দেখবেন লবণ ঠিক হয়ে গেছে। আচ্ছা, পোলাও ঝরঝরে করার এক্স্যাক্ট রুলটা কি? সো ওই যে রেশিওটা, পানির রেশিওটা আই থিঙ্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট।
যে আপনি 1:1 যদি রাখেন। আর এছাড়াও আপনি ফ্লাফি করার জন্য, ফ্লাফি করলে ঝরঝরা হবে, ওটার জন্য আপনি 30 মিনিট আগে যদি সোক করে রাখেন পানিতে, আচ্ছা আচ্ছা আচ্ছা, পোলার চালটা। পোলার চালটা, হ্যাঁ, আচ্ছা, ওকে। ঝরঝরা হবে। আচ্ছা, চিকেন আর গরুর মাংস বা মাটন, আদা রসুনের রেশিওটা কি? চিকেনে আপনি ইকুয়াল দিতে পারেন, আদা রসুন ইকুয়াল। হ্যাঁ, অ্যান্ড দেন ফর গরুর মাংস ইউ ক্যান ডু 2:1, সো জিঞ্জার উইল বি 2 অ্যান্ড গার্লিক 1। নাইস। আচ্ছা, ডিম সিদ্ধ করার টাইমটা বলো। ফার্স্ট হচ্ছে তোমার হার্ড বয়েল, সফট বয়েল আর রানি, এক্সাক্ট টাইম বলো। হার্ড বয়েল যেটা খেতে ভালো লাগে না ইজ 10 মিনিটস, অ্যান্ড দেন মিডিয়ামটা ইজ 7, অ্যান্ড দেন যেটা অনেক মজা স্লাইটলি রানি ইয়োক, দ্যাট ইজ 5। নাইস, অনেক কিছু জানলাম তোমার কাছ থেকে। থ্যাংক ইউ সো মাচ নাইম, তুমি আমাদের কাছে টাইম দিয়েছো, আমরা এত কিছু নিয়ে কথা বলছি, অ্যান্ড আই লার্ন সো মাচ ফ্রম ইউ। থ্যাংক ইউ আপু। And I wish you all the best for your restaurants, for your culinary school, and I guess তুমি যে আরো নতুন নতুন রেস্টুরেন্ট খুলবা সেগুলোর জন্য all the best. Thank you, Apu. Thanks for having me, and it was really fun talking to you as well. Thank you.